আসসালামু আলাইকুম। আমাদের আজকে লেকচার 2-তে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা লেকচার 1 করছো তারা জানো আমরা অলরেডি নিউ চ্যাপ্টার শুরু করে দিছি। আমাদের রেগুলার ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে যে জুলজির চ্যাপ্টার নাম্বার 5, রক্ত ও সংবহন। তো ফার্স্ট ক্লাসটাতে আমি তোমাদেরকে দেখাইছিলাম হচ্ছে যে রক্ত কি, রক্তের কিছু বৈশিষ্ট্য দেখাইছিলাম, প্লাস রক্তকণিকার ক্ষেত্রে আমরা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার কিছু ডিসক্রিপশন করছিলাম। আমি তোমাদেরকে লেকচার শিটও দিয়ে দিছিলাম। সেই লেকচার শিটের মধ্যেই আরো কিছু ইনক্লুডেড ছিল, অনুচক্রিকা ছিল, লসিকা ছিল, রক্ত জমাট বাঁধার কৌশল ছিল। আজকে সেই জিনিসগুলো হচ্ছে আমাদের টপিক। এই টপিকগুলো নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তো আজকের ক্লাসটা খুবই কড়া হবে। তোমরা যারা যারা জয়েন্ট এখনো করো নাই দ্রুত জয়েন করে ফেলো। যারা যারা জয়েন করতেছো নামটা একটু মেনশন করে দাও, আর একটু আমাকে জানিয়ে দাও যে আমার সাউন্ডটা ঠিক আছে নাকি, লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। তোমাদের যেসব ফ্রেন্ডরা জয়েন করে না তাদেরকে মেনশন করে দাও কমেন্টে। ভাই খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তাহলে মোটামুটি সবাই বলতেছে সবকিছু ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার আছে, প্লাস আমার কথাও ক্লিয়ার আছে, ভিউ ঠিক আছে, সবকিছু দেখা যাচ্ছে ঠিকঠাক ভাবে। তাহলে ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি বেশি লেট না করে, কারণ একটু ক্লাসটা একটু ডিটেলসে যাবো এই জন্য। তো আসো, আজকে আমাদের ক্লাসে কিছু মজার জিনিস আছে, কিছু সাজার জিনিসও আছে, কিছু আনন্দের জিনিস আছে, কিছু দুঃখের জিনিসও আছে। ঠিক আছে, সবকিছু মিলিয়ে আজকের ক্লাসটা তো এনজয় করবে আশা করি, সাথে থাকিও। ক্লাসের শেষে অবভিয়াসলি তোমাদের জন্য সিকিউ আছে, এমসিকিউ আছে। এমসিকিউ আজকে আমি বিশেষ করে বোর্ড এমসিকিউ আনছি, প্লাস মেডিকেল অ্যাডমিশনও আনছি। যেহেতু তোমরা একাডেমিক লাইফ লিড করবে আগে, অবশ্যই তোমাদেরকে এইচএসসি পরীক্ষা ফেস করতে হবে, তাহলে বোর্ড এমসিকিউ অবশ্যই প্রয়োজন। সেটা আমরা বোর্ড এমসিকিউ এবং বোর্ড সিকিউ আগে করবো, দেন আমরা অ্যাডমিশন এমসিকিউ করবো। আচ্ছা, তো আসো, আমাদের আজকের টপিক হইল অনুচক্রিকা, ক্লটিং ফ্যাক্টরস, রক্ততঞ্চন প্রক্রিয়া এবং লসিকা। চারটা টপিক, চারোটাই খুবই গুরুত্বপূর্ণ টপিক। এবং আজকের বোর্ড সিকিউ যেটা, মানে এই যে রক্তের চ্যাপ্টারকে আমরা তিনটা ভাগে ভাগ করি। যে ফার্স্ট অংশটা হচ্ছে রক্ত কণিকার বর্ণনা, সেকেন্ড অংশটা হচ্ছে হৃৎপিণ্ডের বর্ণনা, হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের কার্যক্রমগুলো কিভাবে হয় সেই বর্ণনাটা, এবং থার্ড অংশটা হচ্ছে হৃৎপিণ্ডে বিভিন্ন রোগ ও তার চিকিৎসা। তো আজকে কিন্তু আমাদের ফার্স্ট সেগমেন্টটা শেষ। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে রবিবার সকাল 10টা থেকে আমরা ইনশাল্লাহ সেকেন্ড সেগমেন্ট মানে হৃৎপিণ্ডতে প্রবেশ করব। তো আসলে দেখি আমরা আজকে আমার ফার্স্ট সেগমেন্টের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা হচ্ছে যে অনুচক্রিকা নিয়ে আলোচনা করি। খেয়াল করবে, আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে মানুষের লাল অস্থি মজ্জা থেকে অনুচক্রিকা বা যে কোনো ধরনের রক্তকণিকা তৈরি হয়। তো এটা যদি আমি একটা অস্থি আঁকি, অস্থির ভেতরে এখানে দেখা যাচ্ছে লাল অস্থি মজ্জা। তো এই লাল অস্থি মজ্জাগুলোর ভেতরে থাকে স্টেম সেল বা স্টেম কোষ। এটা হচ্ছে সেই স্টেম কোষ। এই স্টেম কোষের ভিতর নিউক্লিয়াস থাকে, তাহলে এখানেও নিউক্লিয়াস আছে। দেন এই স্টেম কোষ থেকে আমি অনেকগুলো কোষ আঁকছিলাম, লাইক এরিথ্রোব্লাস্ট আঁকছিলাম, যেখান থেকে এরিথ্রোসাইট তৈরি হয়েছিল। সেই এরিথ্রোসাইটে কোনো নিউক্লিয়াস ছিল না, তার মানে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। এরপরে তোমার মনোব্লাস্ট ছিল, লিম্ফোব্লাস্ট ছিল, মাইলোব্লাস্ট ছিল, ওগুলো থেকে শ্বেত রক্তকণিকা আসছিল এবং ওগুলোতে নিউক্লিয়াস ছিল। সবার শেষে আমরা দেখছিলাম মেগা ক্যারিওব্লাস্ট, সবচেয়ে বড় একটা সেল আসছিল যাকে আমরা বলছিলাম মেগা ক্যারিওব্লাস্ট। ঠিক আছে, এই মেগা ক্যারিওব্লাস্টটা একটা ইমেচিউর সেল, এর ভিতরে নিউক্লিয়াস আছে। এই মেগা ক্যারিওব্লাস্টটা পরবর্তীতে যখন ম্যাচিউর হবে, পরিণত হবে, তখন তার নাম হয়ে যাবে মেগা ক্যারিওসাইট। সাইট মিন্স কোষ। তাহলে এই যে মেগা ক্যারিওসাইট, এই মেগা ক্যারিওসাইটটা কিছু কিছু জায়গায় ভেঙে যাবে, লাইক এই পয়েন্টগুলোতে কিন্তু ভেঙে গেছে, কিছু কিছু জায়গায় ভেঙে যাবে, ভেঙে গিয়ে কিছু ভগ্নাংশ তৈরি হবে, মেগা ক্যারিওসাইটের ভিতর নিউক্লিয়াস আছে, কিন্তু এই ভগ্নাংশগুলোর মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকবে না। এই ভগ্নাংশগুলো নিউক্লিয়াস বিহীন ভগ্নাংশ
অনিয়তাকার, মানে নির্দিষ্ট কোনো আকার নেই, সব সময় আকার চেঞ্জ করতে পারে তারা। 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট এই কণিকাগুলোকে আমরা বলি প্লেটিলেটস অর অনুচক্রিকা। তাহলে ভাইয়া সুন্দর করে একটা ডেফিনিশন বলে ফেলি। আমাদের লাল অস্থিমজ্জা থেকে আসে স্টেম সেল, স্টেম সেল থেকে একটা বড় কোষ আসে যাকে আমরা বলি মেগাক্যারিওব্লাস্ট, এটা অপরিণত, ব্লাস্ট মিন্স অপরিণত। দেন আমাদের আসে মেগাক্যারিওসাইট, এটা পরিণত একটা কোষ, সাইট মিন্স সেল, পরিণত হয়ে গেছে। এই পরিণত কোষটার কিছু ভগ্নাংশ তৈরি হয়, যেই ভগ্নাংশগুলো অনিয়তাকার, নির্দিষ্ট কোনো আকার নেই, যেই ভগ্নাংশগুলোর ভেতর কোনো নিউক্লিয়াস কিন্তু দেখা যাচ্ছে না, যেই ভগ্নাংশগুলোর ব্যাস 1 থেকে 4 মাইক্রোমিটার, তাদেরকে আমরা বলি অনুচক্রিকা অথবা প্লেটলেট। তার মানে বলা যায় যে অনুচক্রিকাতেও কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে আমরা একটা সূত্র শিখছিলাম, অণু রেড সিতে নিউক্লিয়াস পেল না, ওই অণু দিয়ে কিন্তু অনুচক্রিকাও ছিল, তাহলে অনুচক্রিকাতে কোনো নিউক্লিয়াস নেই। বাট তোমাকে পরীক্ষা যদি কোশ্চেনে বলে যে মেগাক্যারিওসাইটে নিউক্লিয়াস আছে না কেন, অফকোর্স অবশ্যই আছে, মেগাক্যারিওসাইটে নিউক্লিয়াস অবশ্যই আছে। আচ্ছা, তো এই যে অনুচক্রিকা, এর গড় আয়ু হচ্ছে 5 থেকে 9 দিন। সাধারণত একটা পরিণত মানুষের দেহে প্রতিদিন 20 মিলিয়ন করে অনুচক্রিকা সৃষ্টি হয়। একটা পরিণত মানুষের দেহে প্রতিদিন 20 বিলিয়ন করে অনুচক্রিকা সৃষ্টি হয়। 20 বিলিয়ন, 20 বিলিয়ন, 1 বিলিয়ন সমান 100 কোটি, 20 বিলিয়ন সমান কতটুকু, এটা তোমরা বাসায় হিসাব করে আমাকে জানাই দিও মেসেজ দিয়ে রাতের বেলা, ঠিক আছে? তাহলে এই অনুচক্রিকাগুলো সাধারণত 5 থেকে 9 দিন পর্যন্ত বেঁচে থাকে এবং এরপরে কিন্তু অনুচক্রিকাগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। তো আজকের ক্লাসের শেষে আমরা একটা মজার টপিক নিয়ে আলোচনা করব, যে রক্তকণিকা মারা গেলে কোথায় যায়। মানুষ মারা গেলে কবরে যায়, বাট রক্তকণিকা মারা গেলে সে কোথায় যায়, ঠিক আছে? সেই জিনিসটি নিয়ে আমরা একটু মজার একটা আলোচনা করব। তো দেখো এখানে তাহলে অনুচক্রিকার বর্ণনার ক্ষেত্রে আমরা অনুচক্রিকার যে কাজটা পাই, কাজের ক্ষেত্রে মূল কাজ হইল রক্ত তঞ্চন ঘটানো। তঞ্চন মিন্স কি ভাইয়া? তঞ্চন মানে হচ্ছে যে রক্তপাত বন্ধ করা, রক্তকে জমাট বাঁধানো। তোমার হাত কেটে গেল, সেই কাটা স্থান দিয়ে রক্ত বের হচ্ছে, কিছুক্ষণ পরে তুমি দেখলে আস্তে আস্তে ওই জায়গাটাতে রক্তগুলো একটু জমাট বাঁধলো, একটু নরম হলে আস্তে আস্তে শক্ত হয়ে গেলো সেই রক্তগুলো। এই যে জমাট বাঁধাইছে, একটা জালক সৃষ্টি করে জমাট বাঁধাইছে, এই কাজটা কিন্তু করে আমাদের অনুচক্রিকা। তাহলে এর কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা অবহেলা নয়। এমন যদি হয় যে রক্তপাত কন্টিনিউয়াসলি চলতে আছে, কখনোই থেমে থাকতেছে না, তাহলে তুমি কিন্তু আর বেঁচে থাকবা না, তুমি কিন্তু মারা যাবা। তাহলে অনুচক্রিকার এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, যে সেই কোনো জায়গায় কেটে গেলে রক্তপাত বন্ধ করে, ঠিক আছে? তাহলে অনুচক্রিকা রক্তপাত কিভাবে বন্ধ করে সেই জিনিসটা আমরা একটু দেখবো। তার আগে অনুচক্রিকার কিছু ইম্পর্টেন্ট কাজ আমরা পড়িনি, কারণ কাজগুলো বোর্ড কোশ্চেন প্লাস অ্যাডমিশনে অনেক বেশি আসে। প্রথম কথা, অনুচক্রিকা হিমোস্ট্যাটিক প্লাগ অথবা প্লেটলেট প্লাগ তৈরি করার মাধ্যমে রক্তপাত বন্ধ করে। এখন ভাইয়া একটা কথাতে আসেন, যে আপনি বলতেছেন প্লাগ ওয়ার্ডটা, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্লাগ? PLUG, প্লাগ মিন্স অবস্ট্রাকশন মিন্স বাধা। তোমার যদি একটা এরকম একটা পাইপ থাকে, এই পাইপটার সামনে যদি তুমি একটা সুইচ লাগাই দাও, এই পাইপটার সাথে যদি তুমি একটা বাধা দাও অথবা সুইচ লাগাই দাও অথবা নল লাগাই দাও, দেখো আমাদের ট্যাপ গুলো কিন্তু অনেকগুলো লম্বা লম্বা, পাইপের সামনে একটা পথ, ট্যাপটা ওপেন করলে পানি এসে পড়ে, ট্যাপটা ক্লোজ রাখলে কিন্তু পানি এসে পড়ে না। লাইক প্লাগ জিনিসটা হচ্ছে একটা বাধা, ঠিক আছে? অনুচক্রিকা কি করে, ধরি যদি এটা রক্তনালিকা হয়, সাপোজ এখান দিয়ে কেটে গেছে, সাপোজ আমার এই রক্তনালিকাটা এই জায়গাটা দিয়ে কেটে গেছে, তাহলে এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি রক্ত বের হবে। যেই জায়গাটাই কেটে যাবে, অনুচক্রিকা কি করবে, সেই জায়গাটাই একটা প্লাগ গঠন করে নিবে, একটা বাধা তৈরি করে দিবে, একটা জালক, ঘন একটা জালক সৃষ্টি করার মাধ্যমে বাধা তৈরি করে দিবে। আলটিমেটলি দেখা যাবে যে রক্ত আর সেই জায়গা দিয়ে বের হচ্ছে না, এই জায়গায় জমাট বেঁধে যাচ্ছে রক্তগুলো, ঠিক আছে? এই জমাট বাঁধা রক্তকে আমরা বলি ক্লটিং অফ ব্লাড, ঠিক আছে? আচ্ছা, তাহলে অনুচক্রিকা প্লাগ তৈরি করে। ভাইয়া কি প্লাগ? প্লেটিলেট প্লাগ বলতে পারি, হিমোস্ট্যাটিক প্লাগও বলতে পারি। হোয়াট ইজ হিমোস্ট্যাসিস? এই হিমোস্ট্যাসিসটা আমি তোমাদেরকে একটু পরে ডেফিনেশন দিচ্ছি, তঞ্চন প্রক্রিয়াটা পড়ার সময় আমি হিমোস্ট্যাসিসটার ডেফিনেশনটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা অনুচক্রিকার সেকেন্ড যে কাজটা সেটা পড়তে পারি, সেটা সবাই আমরা জানি যে অনুচক্রিকা কিছু ক্লটিং ফ্যাক্টর
নিঃসৃত করে। একটা জিনিস একটু ভালো করে মনে রাখবা, যে ক্লট জমাট বাঁধতেছে, জমাট বাঁধার জন্য ভাইয়া কিছু ফ্যাক্টর লাগবে, কিন্তু মিয়া বিবি রাজি যদি না থাকে কাজী, ঠিক আছে, মিয়া বিবি রাজি বাট যদি না থাকে কাজী তাহলে বিয়ে আর হবে না। তো মিয়া বিবি রাজি যদি থাকে কাজী সবকিছুই সেটেল। তাহলে কাজী তোমার থাকতে হবে, কাজীটা হচ্ছে যেখানে ফ্যাক্টর, ফ্যাক্টর না থাকলে কোনো ফাংশন নাই। তাইলে এখানে ক্লট হওয়ার জন্য, এখানে ক্লট হওয়ার জন্য অবশ্যই ক্লটিং ফ্যাক্টরের দরকার আছে। সেই ক্লটিং ফ্যাক্টরগুলো আমাদের দেহের মধ্যে ক্ষরণ করবে এই তো প্লেটলেট বা অনুচক্রিকা। এটা তার 2 নাম্বার পয়েন্ট। তাহলে 1 নাম্বার পয়েন্ট একটা প্লাগ বা অবস্ট্রাকশন গঠন করে। তোমার হাতে যদি কেটে যায় সেই কাটা স্থানে একটা বাধা তৈরি করবে, যেই বাধার দরুন রক্ত আর বের হবে না, জমাট বেঁধে যাবে। তো জমাট বাঁধার জন্য বা ক্লট হওয়ার জন্য ভাইয়া কিছু ফ্যাক্টর দরকার আছে, ফ্যাক্টরগুলো ক্ষরণ করবে অনুচক্রিকা। থার্ড পয়েন্ট আমরা বলতে পারি শ্বেত রক্তকণিকাকে সে হেল্প করে। শ্বেত রক্তকণিকাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, দেখো ও কিন্তু অনিয়তাকার, অনিয়তাকার মিন্স আকৃতি কিন্তু চেঞ্জ করে, আকৃতি চেঞ্জ করার মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভূমিকা রাখে অনুচক্রিকা। তার মানে কি, ফ্যাগোসাইটোসিস মূলত করে শ্বেত রক্তকণিকা, আরেকটা এখানে পাইলাম অনুচক্রিকাও করে। তাহলে এটা বোর্ড অ্যাডমিশন কোশ্চেন, বোর্ড কোশ্চেন বা অ্যাডমিশন কোশ্চেন আসে যে কোনটি কোনটি ফ্যাগোসাইটোসিস করে। 1 নাম্বার অনুচক্রিকা, 1 নাম্বার শ্বেত রক্তকণিকা, 2 নাম্বার অনুচক্রিকা, শেষ। বহুপদী অবজেক্টিভে যদি আসে ইজিলি আনসার করে দিবা, খেলা শেষ, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার পয়েন্টে আমরা যেটা পাই যে অনুচক্রিকাগুলো মনোসাইট আর লিম্ফোসাইট, মনোসাইট এর নিউট্রোফিলকে একটু আকর্ষণ করায়। কোন দিকে আকর্ষণ করায় ভাইয়া? ছেলে মেয়ের দিকে আকর্ষিত হয়, মেয়ে ছেলের দিকে আকর্ষিত হয়। নিউট্রোফিল আর মনোসাইট কোন দিকে আকর্ষিত হয়? নিউট্রোফিল আর মনোসাইট শত্রুর দিকে আকর্ষিত হয়, ঠিক আছে। ওদের ছেলে মেয়ের কোনো দরকার নাই, ঠিক আছে। বিপরীত লিঙ্গ কোনো দরকার নেই, ওদের বিপরীত লিঙ্গ হচ্ছে যে শত্রু। যখন তোমাদের ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকলো, ব্যাকটেরিয়া বা ভাইরাস যেই জায়গায় বসে থাকবে ঠিক সেই জায়গার অনুচক্রিকাগুলো কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে। তখন কি হবে দেখা যাবে যে আমাদের শ্বেত রক্তকণিকা, মনোসাইট আর নিউট্রোফিল যারা ফ্যাগোসাইটোসিস করে তারা কি করবে, আমাদের রক্তনালিকা থেকে বের হয়ে সেই রাসায়নিক পদার্থের কাছে গিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে। এই ঘটনাটাকে আমরা বলি কেমোট্যাক্সিস। রাসায়নিক পদার্থের প্রতি উদ্দীপনা পেয়ে শ্বেত রক্তকণিকাগুলো তার কাছে চলে যেতে, এই উদ্দীপনাটা কে তৈরি করে? অনুচক্রিকা তৈরি করে। তাহলে এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আর একটা পয়েন্ট একটু ভাইয়া বলে দিই, সেরোটোনিন নামক একটা পদার্থ নিশ্চিত করে অনুচক্রিকা। তাহলে অনুচক্রিকা সেরোটোনিন, অনুচক্রিকা সেরোটোনিন নামক পদার্থ তৈরি করে। এখন তুমি দেখো ভাইয়া, সাপোজ তোমার রক্তনালীটা হচ্ছে যে এমন, তোমার রক্তনালীটা হলো এমন এত বড়, তো এই জায়গা দিয়ে কেটে গেল, এই জায়গা দিয়ে কেটে গেলে কিন্তু কন্টিনিউয়াসলি এখান দিয়ে ব্লাড বাইরেতে থাকবে। তো কন্টিনিউয়াসলি যদি ব্লাড বাইরেতে থাকে তখন দেখা যাবে যে তোমার এখান দিয়ে অনেক বেশি ব্লাড বাইরে যাচ্ছে। তাইলে এমন একটা জিনিস করতে হবে, তোমার রক্তনালিকাটা এরকম মোটা, ঠিক আছে, সে মোটা রক্তনালিকাকে চিকন করতে হবে, ঠিক আছে। দেহের অন্য কিছুকে চিকন করতে যায় না, সমস্যা আছে। দেহের অন্য কিছু মোটা থাকলেও কোনো সমস্যা নেই, রক্তনালিকা কেটে গেলে সেটাকে একটু চিকন করতে হলে সমস্যা হয়ে যায়, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করি আমরা, রক্তনালিকাটাকে সে কি করবে, সেরোটোনিনের কাজ হচ্ছে রক্তনালিকাটাকে সংকুচিত করে ফেলা, চিকন করে ফেলবে। চিকন যখন করে ফেলবে, এখান দিয়ে যতটুকু পরিমাণ ব্লাড বেরোচ্ছিল এখন কেটে গেলেও এখান দিয়ে ততটুকু পরিমাণ কিন্তু ব্লাড বের হইতে পারবে না। আলটিমেটলি রক্তনালিকার সংকোচন, ব্লাড কম বের হওয়া। তাহলে অনুচক্রিকার 5টা কাজ ভাইয়া বললাম। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে প্লাগ গঠন করে, অবস্ট্রাকশন বা বাধা গঠন করে, যার দরুন রক্তনালিকা থেকে রক্তপাত হয় না। সেকেন্ড পয়েন্ট, এই প্লাগ গঠন করার জন্য ফ্যাক্টর লাগবে। ফ্যাক্টর কি? ক্লটিং ফ্যাক্টর, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর। এই রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরও ক্ষরণ করে কে? অনুচক্রিকা। 3 নাম্বার পয়েন্ট, ফ্যাগোসাইটোসিসে ভূমিকা রাখে। নিউট্রোফিলের ম্যাক্রোফেজকে আকৃষ্ট করার জন্য রাসায়নিক পদার্থ ব্যাকটেরিয়ার সামনে গিয়ে ক্ষরণ করে, ব্যাকটেরিয়ার সামনে গিয়ে নাচানাচি করে, হ্যাঁ আয় নিউট্রোফিলের ম্যাক্রোফেজ আয়। তখন ব্যাকটেরিয়া, নিউট্রোফিলের ম্যাক্রোফেজ কি করে? দ্রুত যাই ওই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। 4টা। আরেকটা হলো সেরোটোনিন ক্ষরণ করে, যেই সেরোটোনিন রক্তনালিকাকে সংকুচিত করে দেয়, মোটা ছিল এত বড় তার থেকে চিকন করে দেয়, ঠিক আছে। চিকন করে দিলে রক্ত আর বের হতে পারে না, অন্য কিছু কিন্তু চিকন করার কোনো দরকার নেই। তাহলে আমরা দেখতেছি যে আমাদের অনুচক্রিকার অনেক গুরুত্বপূর্ণ কাজ আমাদের দেহের মধ্যে করে থাকে। প্রত্যেকটা কাজই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কাজই মানব শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসো এবার আমরা দেখি, এই যে আমি এতক্ষণ ধরে চিল্লাচ্ছি ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর জিনিসটা কি এটা বোঝার জন্য আমাদের একটা সহজ একটা জিনিস বোঝা লাগবে। দেখো তোমার শরীরে কিন্তু কখনো রক্ত জমাট বাঁধে না। তুমি যখনই হাত কেটে দিবা তখনই দেখবে হচ্ছে যে রক্ত বের হচ্ছে, তার মানে রক্ত কিন্তু জমাট বাঁধা নাই। কেন তোমার শরীরে রক্ত জমাট বাঁধে না?
এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, কেন তোমার শরীরে রক্ত জমাট বাঁধে না? তোমার শরীরে রক্ত না জমাট বাঁধার একমাত্র প্রথম ও প্রধান কারণ হচ্ছে হেপারিন নামক একটা মিউকোপলিস্যাকারাইড জাতীয় যৌগ। হেপারিন নামক একটা মিউকোপলিস্যাকারাইড জাতীয় যৌগ। ঠিক আছে, এই হেপারিন নামক যৌগটা কি করে, তোমার রক্তের মধ্যে মিশে থাকে। এই হেপারিনের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে না দেওয়া। বাট একটা কথা আছে, যখনই রক্ত বাতাসের বা বায়ুর সংস্পর্শে আসে তখন কিন্তু হেপারিন বিনষ্ট হয়ে যায়, তখন কিন্তু রক্ত জমাট বাঁধার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে, তাহলে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে পারে না কার জন্য? হেপারিনের জন্য। এটা একটু আমাদের মাথায় থাকতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আসো রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন। রক্ততঞ্চন প্রক্রিয়ার ডেফিনিশনটা আমরা কিভাবে দিতে পারি? রক্ত জমাট বাঁধা, বা এটাকে আমরা রক্ততঞ্চনও বলতেছি, বা এটাকে আমরা বলতেছি রক্ত তঞ্চন। এই জিনিসটা আসলে কিভাবে ঘটতেছে? এই জিনিসটা হইল এমন, মুন্নি কাটলো হাত, অভিমান করে তার বফের উপর। এখন বন্ধ হলো না রক্তপাত। মুন্নি কাটলো হাত, অভিমান করে তার বফের উপর। এখন বন্ধ হলো না রক্তপাত, কেননা মুন্নির দেহে ছিল না 2, 7, 9, 10 ক্লটিং ফ্যাক্টর। একটা জিনিস খেয়াল করো, এই কবিতার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে। 2, 7, 9, 10 ক্লটিং ফ্যাক্টর। একটা জিনিস খেয়াল করো, রক্ত জমাট বাঁধার জন্য আমি বলছিলাম কিছু ফ্যাক্টর দরকার আছে, যেই ফ্যাক্টরগুলো রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এখন একটু ভুল বুঝিও না, মুন্নি তার বফের জন্য হাত কাটি ফেলছে। ঠিক আছে, হাত কাটি ফেলছে কিন্তু তার রক্ত বাঁধা বন্ধ হয়নি। ঠিক আছে, কেন বন্ধ হয়নি? তার কোনো ক্লটিং ফ্যাক্টর, মানে 2, 7, 9, 10 ক্লটিং ফ্যাক্টর ছিল না। ক্লটিং ফ্যাক্টর তো টোটাল 13টা আছে। ঠিক আছে, এখানে আমি লিখে দিছি টোটাল ক্লটিং ফ্যাক্টর 13টা আছে, তার মধ্যে তার ছিল না 2, 7, 9, 10। এনিহাও কোনো সমস্যা নেই, যে কোনো একটা না থাকলেও রক্ত জমাট বাঁধবে না। ঠিক আছে, রক্ততঞ্চন হবে না। ঠিক আছে, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তো হাত কেটে ফেলে লস করছে। ঠিক আছে, তো যখন তার রক্তপাত বন্ধ হইল না তখন কিন্তু সে মারা গেল। মুন্নি পাইলো অক্কা, তার বয়ফ্রেন্ড মারলো ছক্কা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, মেয়েরা কিন্তু ভুল হয়ে কাজ করতে যায় না। তো জিনিসটা হইলো এমন যে আমাদের যে হাত যে আমাদের যদি কেটে যায় তাহলে রক্তনালী ড্যামেজড হয়েছে, স্বাভাবিক কথা। আমাদের রক্তনালীর দুইটা প্রাচীর থাকে, একটা হচ্ছে এপিথেলিয়াম, একটা হচ্ছে এন্ডোথেলিয়াম। দেখো এদিকে খেয়াল করো, এটা যদি রক্তনালী হয়, রক্তনালীর বাহিরের দিকের একটা প্রাচীর থাকে, এটা হচ্ছে আবরণী টিস্যুর একটা প্রাচীর। রক্তনালীর ভেতরের দিকে একটা প্রাচীর থাকে, এটা হচ্ছে যে এন্ডোথেলিয়াম। এন্ডো মিন্স ভেতরে, এপি মিন্স বাহিরে। ঠিক আছে, তাহলে এই যে ভেতরের এই অংশটা, এটাকে আমরা বলি এন্ডোথেলিয়াম। তো এই এন্ডোথেলিয়ামটা যখন কেটে যাবে তখন রক্তনালী থেকে রক্তপাত ঘটবে। এই রক্তপাত ঘটার পরে কিছুক্ষণ পরে আমরা দেখি যে আমাদের রক্তটা আলটিমেটলি রক্তপাতটা বন্ধ হয়ে আসে, সেই জায়গায় একটু একটু রক্ত জমাট বেঁধে গেছে। এই জমাটটাকে আমরা বলি ক্লট। এই রক্ত জমাটটাকে আমরা বলে থাকি ক্লট। ঠিক আছে, তো এই যে ক্লট সৃষ্টি হইল বা রক্ত জমাট বেঁধে গেল, এখন কাহিনী হচ্ছে ভাইয়া রক্ত তো জমাট বাঁধছে, ঠিক আছে, বাট রক্তপাত কি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে? না। যদি এমন হয় যে রক্তপাত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো হিমোস্ট্যাসিস। একটু গুরুত্বপূর্ণ জিনিস, হিমোস্ট্যাসিস খুবই গুরুত্বপূর্ণ দুইটা টার্ম। ক্লট এন্ড হিমোস্ট্যাসিস দুইটি আলাদা আলাদা বিষয়। ক্লট মিন্স রক্ত জমাট বাঁধছে, মানে হচ্ছে যে তোমার এই যে দেখো, তোমাদের যখন হাত কেটে যায় বা পা কেটে যায় বা যে কোনো জায়গা থেকে রক্তপাত হওয়ার পর রক্ত যখন পাতটা বন্ধ হওয়া শুরু করে তখন দেখা যায় যে ওই জায়গাটায় রক্তগুলো একটু একটু করে জমা শুরু করে, ওই জমাটাই হচ্ছে ক্লট। ঠিক আছে, ক্লটটা কিন্তু আমরা যখন কুরবানিতে গরু বা ছাগল জবাই দিই তখন রাস্তার মধ্যে দেখি রক্ত যখন রাস্তার মধ্যে জমে যায়, ওই জমা অংশটাই হচ্ছে যে রক্তের ক্লট, পরে এটা পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়। ঠিক আছে, এখন রক্তপাত যদি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ধরো রক্ত আর বেরই হচ্ছে না, একদম শুকিয়ে গেছে, সেই ঘটনাটাকে আমরা বলি হিমোস্ট্যাসিস। এজন্য বলছিলাম হিমোস্ট্যাটিক প্লাগ অর প্লেটিলেট প্লাগ। হিমোস্ট্যাটিক প্লাগ অর প্লেটিলেট প্লাগটাই হচ্ছে রক্তপাত বন্ধ করার মূল হাতিয়ার। একটা অবস্ট্রাকশন, বাধা তৈরি করবে। বাধাটা কিভাবে তৈরি করবে সেটা আমরা রক্ততঞ্চনে দেখব। এই বাধা তৈরি করার মাধ্যমে আলটিমেটলি সে রক্তপাতটা বন্ধ করে দিবে। তো আমরা দেখি
যে এই যে ক্লট হবে, এই ক্লট হওয়ার জন্য কিছু ফ্যাক্টর লাগবে, ফ্যাক্টর না হলে ফাংশন হবে না। 13 ধরনের ফ্যাক্টরের নাম এখানে লিখছি। তার মধ্যে প্রথম 4টা ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম 4টা ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে রক্ততঞ্চন প্রক্রিয়াটা ঘটানোর জন্য। 13টা ফ্যাক্টরের নাম কি কি? ফ্যাক্টর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 রোমান সংখ্যা দিয়ে লিখছি। ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, ল্যাবাইল ফ্যাক্টর, এক্সেলারিন, স্টেবল ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর। এখানে খুব দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ফ্যাক্টর নাম্বার 8 এবং ফ্যাক্টর নাম্বার 9। এই দুইটা ফ্যাক্টর হচ্ছে, এই দুইটা ফ্যাক্টরের যদি অভাব হয়, এই দুইটা ফ্যাক্টরের যদি অভাব হয় তাহলে তোমার একটা রোগ হবে, যে রোগটার নাম হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া। ফ্যাক্টর 8 এর আরেকটা নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। ফ্যাক্টর 9 এর আরেকটা নাম হচ্ছে যে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 9, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 8, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 9, অথবা এটা একটা নাম ক্রিসমাস ডিজিজ। ক্রিসমাসের সময় হয়েছিল এটা, ঠিক আছে? আচ্ছা, তো হিমোফিলিয়াটা কি ভাইয়া? এই দুইটা যখন থাকবে না তোমার শরীরে তখন তোমার হিমোফিলিয়া হবে, অর্থাৎ রক্ততঞ্চন হবে না, ক্লট হবে না, ঠিক আছে? তো এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। বংশানুসারে বা উত্তরাধিকার সূত্রে তোমার মায়ের যদি হিমোফিলিয়ার কোনো জিন থাকে তাহলে তোমার অটোমেটিক্যালি এই দুইটা ফ্যাক্টর শরীরে থাকবে না। যদি না থাকে তাহলে তোমার হিমোফিলিয়া নামক রোগটা হবে, অর্থাৎ তোমার যদি কোনো জায়গায় হাত কেটে যায় তখন তোমার সেই জায়গা থেকে রক্তপাত বন্ধ হবে না, রক্তপাত বন্ধ করানো যাবে না, অক্কা পাবা, অন্যজন ছক্কা মারি দিবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে হিমোফিলিয়া কোন কোন ফ্যাক্টরের কারণে হয়, এটা আমি জেনেটিক্সে গিয়ে আবার পড়াবো। আচ্ছা, 10 নাম্বারটা হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, হ্যাগম্যান ফ্যাক্টর, ফিব্রিন, স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে টোটালি এখানে আমরা 13টা ফ্যাক্টর দেখতেছি। তার মধ্যে রক্ততঞ্চনটা ঘটানোর জন্য প্রথম 4টা ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। আমি ওখানে স্টার মার্ক দিয়ে দিছি, প্রথম 4টা ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। প্রথম 4টা ফ্যাক্টরকে বলা হয় ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এন্ড ক্যালসিয়াম। তো এই 4টা ফ্যাক্টরের নামটা একটু শর্টকাটে মনে রাখার জন্য আমরা একটা সূত্র শিখি। সেই সূত্রটা হইল ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে। তো এখানে আমরা ইজিলি মনে রাখতে পারি এই জিনিসটা দিয়ে, ফু দিয়ে ফাইব্রিনোজেন, ফ্যাক্টর নাম্বার 1, প দিয়ে প্রোথ্রম্বিন, ফ্যাক্টর নাম্বার 2, ট দিয়ে থ্রম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর নাম্বার 3, ক দিয়ে ক্যালসিয়াম, ফ্যাক্টর নাম্বার 4। 4টা ফ্যাক্টর আমি এখানে সিরিয়ালি লিখে দিছি। ফুল পরে টুপ করে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। এই 4টা ফ্যাক্টরের নাম মনে রাখতে হবে। কেন? আমরা রক্ততঞ্চনের ক্ষেত্রে কিন্তু এই 4টা ফ্যাক্টরের কথাই সবচেয়ে বেশি 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 আলোচনা করব। তাহলে আমি একটু ভাই আরেকবার রিপিট করি, যে হচ্ছে যে আমাদের রক্ত জমাট বাঁধা মানে হচ্ছে যে এটাই, যে হাতটা কেটে গেল, কেটে যাওয়ার পরে সেই জায়গায় অনুচক্রিকা আসলো, অনুচক্রিকা এসে সেই জায়গায় একটা জাল তৈরি করলো। জাল তৈরি করার ফলে দেখা গেল যে সেখান দিয়ে আর বড় বড় কণিকা, যেমন লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা বের হইতে পারতেছে না, আলটিমেটলি এরা সেই জালটাতে আটকে যাচ্ছে। এই জালটাকে আমরা বলতেছি হিমোস্ট্যাটিক প্লাগ অর প্লেটিলেট প্লাগ। এই জালের মধ্যে দিয়ে যখন বেরোতে পারতেছে না, আটকে যাচ্ছে, সেই আটকে যাওয়া অবস্থানটাকে আমরা বলতেছি ক্লট বা জমাট বাঁধা রক্ত, এবং প্রক্রিয়াটাকে বলতেছি রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বা রক্ততঞ্চন প্রক্রিয়া। এই রক্ততঞ্চন প্রক্রিয়ায় যেহেতু ক্লট তৈরি হচ্ছে, রক্ত জমাট বাঁধতেছে, জমাট বাঁধার জন্য কিছু ফ্যাক্টর লাগে। 13টা ফ্যাক্টরের নাম আমরা এখানে লিখছি। তার মধ্যে প্রথম 4টা ফ্যাক্টর রক্ত জমাট বাঁধাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমরা এখানে একটা ছন্দের মাধ্যমে লিখছি, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম এন্ড ফুল পরে টুপ করে। তাহলে এটা একটু আমাদের যদি মাথায় থাকে আমাদের জন্য এই জিনিসটা সহজ, আদারওয়াইজ এই জিনিসটা কঠিন। এবার সামনে দেখি রক্ত কিভাবে জমাট বাঁধে, অর্থাৎ তঞ্চন প্রক্রিয়াটা কিভাবে আসলে সম্পন্ন হয়, আমরা সেই জিনিসটা একটু দেখব। আচ্ছা, আসি আমরা
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যে বোর্ড কোশ্চেনটা দিব সেই বোর্ড কোশ্চেনটাতে তঞ্চন প্রক্রিয়াটাই আসছে, এটা একটু ভালো করে তোমরা মাথায় রাখবা। এই তঞ্চন প্রক্রিয়াটাই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে কিন্তু সবগুলো ফ্যাক্টরের নাম মনে রাখার দরকার নেই। তোমরা অনেকে ভয় পাবে যে ভাইয়া সবগুলো ফ্যাক্টরের নাম মনে রাখতে হবে, ডাজন্ট, কোনো দরকার নাই। তুমি জাস্ট প্রথম 4টা মনে রাখো, যেটা আমি একটা সূত্র দিয়ে দেখাইছি। আর 8-9টা মনে রাখবা কেন? 8-9টা হিমোফিলিয়া রোগটাও আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। জেনেটিক্সে এই রোগটা সম্পর্কে ডিটেইলস বর্ণনা করা আছে, ঠিক আছে? অলরেডি জেনেটিক্সের ভিডিও আমি আপলোড করে দিচ্ছি ইউটিউবে, তোমাদেরকে লিঙ্কও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখতে পারো হিমোফিলিয়াটা। তো এই দুটা ফ্যাক্টর না থাকলে হিমোফিলিয়া রোগটা হবে। হিমোফিলিয়া একটা বংশগত রোগ। তোমার মায়ের যদি এই জিনটা থাকে তোমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। চলে আসলে তোমার এই দুটা ফ্যাক্টর থাকবে না। দুটা ফ্যাক্টর না থাকা মানে ক্লটিং ফ্যাক্টর না থাকা, তার মানে রক্ত ক্লট হবে না, রক্ত তঞ্চন হবে না। তো কোনো জায়গায় যদি কেটে যায় তখন অটোমেটিক্যালি রক্ত প্রবাহিত হতে থাকবে, রক্ত তঞ্চন আর বন্ধ হবে না, তখন তুমি অক্কা পাবা, কেউ ছক্কা মারি দিবে, ঠিক আছে? তো আমরা দেখি এখানে এখন যে রক্ত তঞ্চন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। জিনিসটা কিভাবে হয় আমি জাস্ট এই জিনিসটা একটু দেখাচ্ছি। লাইক ধরো এটা তোমার একটা রক্তনালী, দিস ওয়ান তোমার একটা রক্তনালী, এখানে ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। এখানে ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, তোমার রক্তনালী ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। সামহাও তোমার রক্ত কেটে গেল, ও যেমন তার গফ যেমন বফের জন্য হাত কাটছে, ধরো ওইরকমই একটা রক্ত কেটে গেল, রগ কেটে গেল, তো রগ কেটে গেলে ধমনীটা কেটে গেল। তো এই জায়গায় যদি কেটে যায় তখন কাহিনীটা কি হবে? ধমনী কেটে গেছে, এতক্ষণ ধরে কিন্তু ধমনী কাটে নাই, তার মানে এতক্ষণ ধরে অনুচক্রিকা বাতাসের পরিবেশের সংস্পর্শে আসে নাই। এখন যখন ধমনীটা কেটে গেছে তখন রক্ত বের হচ্ছে এখান দিয়ে কন্টিনিউয়াসলি রক্ত গড়ায় গড়ায় পড়তেছে। তার মানে দেখা যাচ্ছে যে অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে এসে গেছে। অনুচক্রিকা যখন বাতাসের সংস্পর্শে চলে আসবে সাথে সাথে মানুষের এই যে রক্তনালীর ভেতর যে জিনিসটা রক্ত জমাট বাঁধতে দিচ্ছিল না, হেপারিন, সে নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে সাথে সাথে একটা ঘটনা ঘটবে, এখানে যখনই বাতাসের সংস্পর্শে আসবে সাথে সাথে একটা ঘটনা কি ঘটবে? হেপারিন নিষ্ক্রিয় হয়ে গেল, হেপারিন আর কাজ করবে না। যখন হেপারিন কাজ করবে না তার মানে এই হেপারিন রক্ত জমাট বাঁধাইতে দিচ্ছিল না, এখন হেপারিন কাজ করতেছে না, মানে জমাট বাঁধানোর সম্ভাবনা আছে। এখানে একটা ফ্যাক্টর এবার চলে আসবে, ফ্যাক্টরটা হচ্ছে অনুচক্রিকা। কি কাজ করবে? অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে আসলো, তাহলে আমরা এই জিনিসটা একটু লিখি। অনুচক্রিকা বায়ুর সংস্পর্শে আসলো। অনুচক্রিকা যখন বায়ুর সংস্পর্শে আসবে সাথে সাথে একটা কাহিনী ঘটবে, হেপারিন নিষ্ক্রিয় হবে। হেপারিন নিষ্ক্রিয় হবে। তো ভাইয়া হেপারিন নিষ্ক্রিয় মানে তো এখন আর রক্ত জমাট বাঁধতে পারবে না, কারণ হেপারিনটা রক্ত জমাট বাঁধতে দিচ্ছিল না, এখন রক্ত জমাট বাঁধবে। তো অনুচক্রিকা কিভাবে রক্তটা জমাট বাঁধাবে? অনুচক্রিকা হাত যে কেটে গেল, এখান দিয়ে যে কন্টিনিউয়াসলি শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা যে বের হয়ে যাচ্ছে, এগুলাকে জমাট বাঁধানোর জন্য অনুচক্রিকার কি ভূমিকা আছে সেটা একটু আমরা দেখি। লাইক ধরি আমরা এখানে অনুচক্রিকাগুলো এসে অবস্থান করা শুরু করলো, এখানে অনুচক্রিকাগুলো এই যে অনুচক্রিকাগুলো চলে আসলো। অনুচক্রিকাগুলো এসে কি করবে? অনুচক্রিকাগুলো বাতাসের সংস্পর্শে এসে থ্রম্বোপ্লাস্টিন, অনুচক্রিকার গায়ের ভিতর থেকে একটা এনজাইম ক্ষরণ করবে, যে এনজাইমটার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন এনজাইম ক্ষরণ করে। এটা হচ্ছে আসলে একটা লিপোপ্রোটিন মানে লিপিড আর প্রোটিনের সমন্বয়ে গঠিত একটা এনজাইম। থ্রম্বোপ্লাস্টিন এনজাইম খরিত হয় অনুচক্রিকার গায়ের থেকে। দেন কাহিনীটা কি হয়? এই যে থ্রম্বোপ্লাস্টিনটা আছে, এই থ্রম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়াম আয়নের সহায়তায়
এই থ্রম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রোথ্রম্বিন নামক একটা ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয় এনজাইমকে প্রোথ্রম্বিন নামক একটা ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয় এনজাইমকে একটা নিষ্ক্রিয় এনজাইমকে সে কি করবে থ্রম্বিন নামক একটা সক্রিয় প্রোটিনে পরিণত করবে। থ্রম্বিন নামক একটা সক্রিয় প্রোটিনে পরিণত করবে। এই ঘটনাগুলো রক্ত রসের মধ্যে সংঘটিত হচ্ছে, কারণ এই যে অণুচক্রিকা যখন বায়ুর সংস্পর্শে আসছিল তখন অণুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত করছিল, এই থ্রম্বোপ্লাস্টিনটা রক্ত রসে চলে আসছিল। এই থ্রম্বোপ্লাস্টিনটা কোথায় চলে আসছিল আমি এখান দিয়ে লিখে দিই, থ্রম্বোপ্লাস্টিনটা রক্ত রসে মিন্স প্লাজমাতে চলে আসছিল। তো এই ঘটনাগুলো থ্রম্বোপ্লাস্টিন প্লাজমা থেকে ক্যালসিয়াম আয়নকে নিয়ে ফেলবে, নিয়ে নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন এনজাইমকে সক্রিয় থ্রম্বিন এনজাইমে রূপান্তরিত করবে। এই সক্রিয় থ্রম্বিন এনজাইমটা কি করবে, ফাইব্রিনোজেনকে অ্যাক্টিভ করবে। এই সক্রিয় থ্রম্বিনটা কি করবে, ফাইব্রিনোজেনকে সক্রিয় করবে। ফাইব্রিনোজেন সক্রিয় হওয়ার সাথে সাথে তৈরি হবে ফাইব্রিন মনোমার। ফাইব্রিনোজেন সংকুচিত হওয়ার সাথে সাথে তৈরি হবে, অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে তৈরি হবে ফাইব্রিন মনোমার। মনোমার মিন্স একটা সুতা। ফাইব্রিন ওয়ার্ডটা আসছে ফাইবার থেকে। ফাইবার মানে হচ্ছে জালক, জাল আর কি, তন্তু। ফাইবার মানে হচ্ছে তন্তু, তন্তু একটা সুতা। এখানে একটা সুতা তৈরি হবে ফাইব্রিন মনোমার। সেই মনোমারগুলো অনেকগুলো যখন একসাথে তৈরি হবে, এই জায়গাটায় যখন অনেকগুলো মনোমার একসাথে তৈরি হবে, এরকম করে যখন অনেকগুলো মনোমার একসাথে তৈরি হবে, তখন সেটাকে আমরা বলবো ফাইব্রিন পলিমার। সেটাকে আমরা বলবো ফাইব্রিন পলিমার। এই ফাইব্রিন পলিমার মানেই আসলে এটা একটা জালের মতো অবস্থান করবে, অনেকটা মাছ ধরার জাল আমরা দেখছি, সেম মাছ ধরার জালের মতো। তখন সেটাকে আমরা বলবো ফাইব্রিন জালক। তখন সেটাকে আমরা বলবো ফাইব্রিন জালক। এই জালকের মধ্যে দিয়ে আর বড় বড় কণিকাগুলো লাইক লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, এরা আর বেরোতে পারবে না, আটকে যাবে। তার মানে রক্তের বড় কণিকাগুলো বের যেতে হইতে পারতেছে না, রক্তপাতটা বন্ধ হচ্ছে, অর্থাৎ জমা শুরু করছে, ক্লট হওয়া শুরু করছে। ঠিক আছে, যেমন আমরা জানি ছোট ছোট যদি কারেন্ট জাল থাকে, কারেন্ট জাল দিয়ে বড় মাছ যাওয়া আসা করতে পারে না। ঠিক আছে, ইলিশ মাছ ইজিলি এরকম করে ধরে ফেলে। ঠিক সেম কাহিনীটা এখানে হচ্ছে। জিনিসটা কি ভাই একটু আরেকবার বুঝাই দিই যে ফার্স্ট অফ অল রক্ততঞ্চন প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার হাতটা কেটে গেল, কেটে যাওয়ার সাথে সাথে রক্তক্ষরণ হওয়া শুরু হয়ে গেল। সেই সময়ে হেপারিন নিষ্ক্রিয়। যখন হেপারিন নিষ্ক্রিয়, তার মানে হেপারিন এখানে রক্ত জমাট বাঁধতে দিচ্ছিল না, এখন হেপারিন নিষ্ক্রিয় হয়ে গেছে, তার মানে রক্ত জমাট বাঁধতে পারবে। কে রক্ত জমাট বাঁধাবে? দেখো, অণুচক্রিকা যখন বায়ুর সংস্পর্শে চলে আসে, সংস্পর্শে কখন আসছে, যখন হাতটা কেটে গেল, তখন অণুচক্রিকা কাজ হবে রক্ত জমাট বাঁধানো। অণুচক্রিকা কি করবে, তার গায়ের থেকে একটা থ্রম্বোপ্লাস্টিন নামক লিপোপ্রোটিন জাতীয় এনজাইম গ্রহণ করবে, যে এনজাইমটা রক্ত রসে চলে আসবে বা প্লাজমাতে চলে আসবে। ঠিক আছে, কণিকা থেকে প্লাজমাতে চলে আসলো। কেন প্লাজমাতে আসবে? প্লাজমাতে সে ক্যালসিয়াম অ্যাবজর্ব করবে, শোষণ করবে। এই থ্রম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়াম শোষণ করে নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন থেকে সক্রিয় থ্রম্বিন তৈরি করে, নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন থেকে সক্রিয় থ্রম্বিন প্রোটিন তৈরি করে। এই সক্রিয় থ্রম্বিনটা ফাইব্রিনোজেন নামক একটা প্রোটিন তৈরি করে। ফাইব্রিনোজেন এর থেকে ছোট ছোট সুতার মতো মনোমার তৈরি হয়, সেগুলোকে আমরা বলি ফাইব্রিন মনোমার। লাইক এরকম একটা সুতা তৈরি হইলো, এটাকে আমরা বলতেছি ফাইব্রিন মনোমার। বাট এখানে যদি আমরা দেখি, এরকম করে অনেকগুলা সুতা মিলে এরকম একটা জাল সৃষ্টি করে ফেললো। ঠিক আছে, তখন এটাকে আমরা বলতেছি ফাইব্রিন পলিমার। এই পলিমারের ভিতর দিয়ে আর লোহিত রক্ত কণিকাগুলো যাতায়াত করতে পারবে না। আলটিমেটলি শ্বেত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা সবাই আটকে যাবে। তো আলটিমেটলি দেখা গেল যে রক্ত কণিকাগুলো আটকে গেল, তো পলিমার জালক সৃষ্টি করার মাধ্যমে রক্ত কণিকা আটকাই ফেললো, ক্লট হইলো, রক্ত জমাট বাঁধলো, জমাট বাঁধতে সহায়তা করলো ক্লটিং ফ্যাক্টর। কোন কোন ক্লটিং ফ্যাক্টর আমরা দেখছি এখানে? থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। চারটা ক্লটিং ফ্যাক্টরের নাম কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছি। ঠিক আছে, সেই চারটা ক্লটিং ফ্যাক্টর যেটা আমাদের অতীতে ছিল। আচ্ছা, তো যাই হোক, তো আলটিমেটলি রক্তটা জমাট বেঁধে গেল, এটাই হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়া। তো ভাইয়া এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, যে রক্ততঞ্চন প্রক্রিয়াটা সম্পন্ন হতে কত সময় লাগে? তঞ্চন মিন্স মনে রাখবা
কেটে গেছে অলরেডি, রক্তপাত হচ্ছে, এখন রক্ত বন্ধ হতে যতক্ষণ সময় লাগে, ঠিক আছে, পাত না, রক্তক্ষরণ না, জাস্ট এখন রক্ত বন্ধ হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে রক্তপাত একদম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, এতটুকুতে কতক্ষণ সময় লাগে? রক্ততঞ্চন প্রক্রিয়ার সময়টা হচ্ছে 3 থেকে 8 মিনিট। রক্ততঞ্চন, এটা খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। রক্ততঞ্চন প্রক্রিয়ার সময়টা হলো 3 থেকে 8 মিনিট। 3 থেকে 8 মিনিট, এইটা হচ্ছে গাজী আজমল স্যারের বইয়ের রেফারেন্স। বাট আমরা যদি অন্য একটা বইয়ের রেফারেন্স ধরি, লাইক আব্দুল আলিম স্যারের বইয়ের রেফারেন্স, তাহলে আমাদের আরেকটা রেফারেন্স ধরতে হবে রক্ততঞ্চনে, সেটা হলো 4 থেকে 5 মিনিট। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। দুইটা রেফারেন্স আছে, দুটোটা রেফারেন্সে আমাদের মাথায় রাখতে হবে, পরীক্ষাতে যে অপশনটা থাকে সেই অপশনটা আনসার করতে হবে। এখন কথা হলো ভাইয়া, যদি দুটোটাই অপশন একসাথে থাকে, দুটোটা অপশন যদি একসাথে থাকে, তাহলে গাজী আজমল স্যার একটা প্রেফারেন্স হবে। তাহলে আমি এখান দিয়ে লিখে দিই, এটা হলো গাজী আজমল স্যার জিএ, আর এটা হলো আব্দুল আলিম স্যার, ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখবে, রক্ত জমাট বাঁধতে যতটুকু সময় লাগে এটাকে আমরা বলি রক্ততঞ্চন সময়কাল। রক্ততঞ্চন সময়কাল 3 থেকে 8 মিনিট, রেফারেন্স গাজী আজমল। রক্ততঞ্চন 4 থেকে 5 মিনিট, রেফারেন্স আব্দুল আলিম স্যার। তো এখন দেখো ভাইয়া, তাহলে একটা জিনিস রক্তক্ষরণ করারও তো একটা সময়কাল থাকবে। তোমার হাতটা যে কেটে গেছে, কেটে যাওয়ার পর থেকে রক্ত ক্ষরিত হচ্ছে, হ্যাঁ, একটা ক্ষরণ করারও সময়কাল থাকবে। এরপর একটা নির্দিষ্ট সময় রক্তটা বন্ধ হওয়া শুরু করবে, রক্ত জমাট বাঁধা শুরু করবে এবং আলটিমেটলি রক্ত জমাট বেঁধে যাবে, সেটাকে আমরা রক্ততঞ্চন বলতেছি। বা রক্তক্ষরণ হওয়ারও তো একটা নির্দিষ্ট সময়কাল আছে। তাহলে রক্তক্ষরণকাল এইটা একটাই সময়, এটাতে আমি দুইটা সময় দিচ্ছি না, এটা একটাই সময়, 1 থেকে 4 মিনিট। 1 থেকে 4 মিনিট। এই তিনটা অবজেক্টিভ মারাত্মক ইম্পর্টেন্ট, এই তিনটা অবজেক্টিভ মারাত্মক ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ তিনটা অবজেক্টিভ। রক্ততঞ্চন অথবা রক্ত জমাট বাঁধতে কতটুকু সময় লাগে? 3 থেকে 8 মিনিট অর 4 থেকে 5 মিনিট। দুইটা বইয়ের আলাদা আলাদা রেফারেন্স আছে, দুইটাই থাকলে গাজী আজমল একটা দাগাইতে হবে, যদি একটা থাকে তাহলে একটা দাগাই দিবা। আর রক্তক্ষরণ মানে তোমার হাত কেটে গেছে, থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া শুরু হয় ততক্ষণ পর্যন্ত রক্তক্ষরণ হতে থাকবে। এই ক্ষরণকালটা হচ্ছে 1 থেকে 4 মিনিট। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এটা মেডিকেল অ্যাডমিশন আসছে, কিছুক্ষণ পর আমি অবজেক্টিভে দেখাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বা রক্ততঞ্চন প্রক্রিয়া, আর এটা হচ্ছে রক্ততঞ্চনের সময়কাল, এটা হচ্ছে রক্তক্ষরণকালের সময়কাল। এবার আসো আমরা একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আলোচনা করব, যেটা হলো সিরাম। ভাইয়া সিরাম জিনিসটা কি? সিরাম হলো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যখন আমাদের রক্ত জমাট বেঁধে যায় দেখবা তোমরা, তখন দেখবা রক্তের ওই জমাট বাঁধা অংশ থেকে হলুদ হলুদ মজার রস নিঃসৃত হয়, সে মজার রসটাকে বলা হয় সিরাম, ঠিক আছে। তোমরা একটু চাপাচাপি করলেও দেখবা মজার রস নিঃসৃত হয়, সেটাই হলো সিরাম। তো ভাই আরেকটা কনফিউশন হয়, তাহলে হলুদ রস তো আমরা আরেক জায়গায় পড়ছিলাম, কোথায় পড়ছিলাম? রক্তরসে পড়ছিলাম, রক্তরসে কিন্তু হলুদ কালারের। তাহলে ভাই কনফিউশনে পারফিউশনে শেষ, ঠিক আছে। তাহলে জিনিসটা একটু মনে রাখতে হবে, তোমার কনফিউশন আসা যাবে না, পারফিউশন আসা যাবে না, শেষও হওয়া যাবে না। তাহলে কনফিউশনটা দূরীকরণ একটা কনসেপ্ট আমরা দিব, এখন হবে কনফিউশন দূরীকরণ কনসেপ্ট, ঠিক আছে। সিরাম আর তাহলে রক্তরসের মধ্যে পার্থক্য কি সেটা আমরা দেখব কনফিউশন দূরীকরণ কনসেপ্টে। সিরাম এবং রক্তরসের মধ্যে পার্থক্য দেখব কনফিউশন দূরীকরণ কনসেপ্টে। আসো, আমাদের এখনকার কনসেপ্ট হচ্ছে যে কনফিউশন দূরীকরণ কনসেপ্ট। এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলি স্টুডেন্ট অ্যাভয়েড করে যায়, এগুলো অ্যাভয়েড করা যাবে না। এগুলা থেকে কোশ্চেন কিন্তু বোর্ডে আসে, বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া লাগবে, কারণ প্রত্যেকটা লাইন বাই লাইন থেকে প্রশ্ন আসে। এখন তোমরা আমার ইন্ডিকেশনটা যদি ফলো করো, আমি প্রত্যেকটা লাইন পড়ানোর চেষ্টা করতেছি, এবং তোমাদের যেগুলো খুব গুরুত্বপূর্ণ বোর্ড প্লাস অ্যাডমিশন
দুইটাই একসাথে কাভার দেওয়ার চেষ্টা করতেছি এবং দুইটা বই কাভার দেওয়ার চেষ্টা করতেছি। কেননা তোমরা ইন্টারভিউ লাইফে একটা বই পড়তেই খবর হয়ে যায়, ঠিক আছে? দুইটা বই পড়াটা তেমন একটা সহজ জিনিস না। তাই তোমার ইনস্ট্রাক্টর যদি তোমাকে ভালো নির্দেশনা দেয় তাহলে তুমি পারবা, আদারওয়াইজ তুমি ফেল হবা। তাহলে দেখো একটা জিনিস, একটা পার্থক্য আমরা একটু এখানে খেয়াল করি, যে একটা হইলো ভাইয়া সিরাম, এইটা হলুদ, আরেকটা হইলো ভাইয়া রক্তরস বা আমরা ইংরেজিতে যাকে বলি প্লাজমা, এইটাও হলো। পার্থক্য কোথায়? পার্থক্য হইলো খুবই গুরুত্বপূর্ণ। এইটার আগে মিশ্রণটা দেখি, এর কালারও হলুদ, এর কালারও হলুদ, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হইলো ভাইয়া এ বের হয় রক্ত তঞ্চিত হয়ে যাওয়ার পর, অর্থাৎ জমাট বাঁধা রক্ত থেকে বের হয়, তাহলে নিঃসৃত হয়, নিঃসৃত হয় রক্ত তঞ্চনের পর, নিঃসৃত হয় রক্ত তঞ্চনের পর। বাট ভাইয়া এ তো রক্তেরই উপাদান, রক্তের উপাদান রক্তরস, তাইলে একে আমরা বলবো এ হইল রক্তের উপাদান, একে আমরা বলতেছি রক্তরস। তাহলে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য পেয়ে গেলাম, যেহেতু রক্তের উপাদান, এই রক্তের উপাদান অবশ্যই রক্ত কণিকা থাকবে, লাইক রক্তরসে লোহিত রক্ত কণিকা থাকে, শ্বেত রক্ত কণিকা থাকে, অনুচক্রিকা থাকে। তাহলে এটা আমরা একটু লিখে ফেলি, রক্ত কণিকা এর মধ্যে থাকে, রক্ত কণিকা বিদ্যমান। বাট তোমার এই যে 3 নাম্বার, এখানে কিন্তু কোনো রক্ত কণিকা নেই, তাহলে এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য, কোনো ধরনের রক্ত কণিকা নেই। আবার আরেকটা জিনিস ভাইয়া, ক্লটিং ফ্যাক্টর। কিছুক্ষণ আগে দেখাইছি রক্ত রসে অনেকগুলো ক্লটিং ফ্যাক্টর থাকে, ঠিক আছে, যেগুলো অনুচক্রিকা ক্ষরণ করে। তাহলে এই যে রক্ত রসের ক্লটিং ফ্যাক্টরগুলো লাইক ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এই ক্লটিং ফ্যাক্টরগুলো রক্ত রসে আছে, বাট কোথায় নাই? সিরামে নেই, ঠিক আছে? সিরামে কোনো ক্লটিং ফ্যাক্টর নেই, সিরাম জাস্ট রক্তটা ক্লট হওয়ার পরে সেখান থেকে নিঃসৃত একটা হলুদ পদার্থ। তাহলে ক্লটিং ফ্যাক্টর থাকে, ক্লটিং ফ্যাক্টর থাকে, ক্লটিং ফ্যাক্টর থাকে, এখানে ক্লটিং ফ্যাক্টর নেই, ক্লটিং ফ্যাক্টর নেই। তাহলে এই জিনিসগুলো একটু যদি আমরা মাথায় রাখি, জিনিসটা সহজ, ঠিক আছে? বেসিক পার্থক্য কিন্তু আমাদের চলে আসছে অলরেডি, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, আদারওয়াইজ বেসিক আমরা মিস করে যাব। এটাই হচ্ছে আমাদের কনফিউশন দূরীকরণ কনসেপ্ট। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি একটা জিনিসে আসি, যে আমাদের আমাদের 3টা টপিক অলরেডি শেষ হয়ে গেছে, যে রক্ততঞ্চন দেখে ফেলছি, অনুচক্রিকা দেখে ফেলছি, ক্লটিং ফ্যাক্টরগুলোর নামও আমরা দেখছি। তো আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে লসিকা। লসিকাটা আমাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ না, বাট এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং লসিকাটা বেসিক জানতে হবে, বেসিক না জানলে আমরা আনসার করতে পারবো না। তো দেখি আমরা লসিকা বা লিম্ফ জিনিসটা আসলে কি। আচ্ছা, তার আগে আরেকটা কনফিউশন দূরীকরণ কনসেপ্ট একটু আমরা পড়ি। কনফিউশন দূরীকরণ কনসেপ্ট, এটাকে আমরা বেসিক কনসেপ্ট নামকরণ করব, বেসিক কনসেপ্ট। রক্তনালীর ভিতর রক্ত জমাট বাঁধে না কেন? ঠিক আছে, তাহলে এটা আমরা একটু কোশ্চেনটা লিখি, রক্ত নালীর ভেতরে, তোমরা একটা কিন্তু আনসার পেয়ে গেছো অলরেডি, হেপারিন আছে এই জন্য, রক্ত জমাট বাঁধে, রক্ত জমাট বাঁধে না কেন? তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন, রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধে না কেন। এই কোশ্চেনটা দিয়ে অবজেক্টিভ আসছে, অনুধাবনমূলক কোশ্চেন আসছে, কনফিউজিং কোশ্চেন আসছে। এটা একটু খুব শর্টকাটে আমি অ্যান্সার করে দিচ্ছি। দেখো 3টে অপশনে এই কোশ্চেনটা আমরা আনসার করে ফেলতে পারবো। 1 নাম্বার পয়েন্ট হেপারিন আছে, 1 নাম্বার পয়েন্ট হেপারিন আছে। সহজ কথা, যেখানে হেপারিন আছে, হেপারিন রক্তকে জমাট বাঁধতে কখনোই দিবে না, একে আমরা অ্যান্টি কোয়াগুলেন্ট বলি। কোয়াগুলেশন মিন্স জমাট বাঁধার প্রক্রিয়া।
রক্ত জমাট বাঁধতে দিবে না, মানে অ্যান্টিকোয়াগুলেন্ট হেপারিন। তাহলে 1 নাম্বার পয়েন্ট হেপারিন বিদ্যমান, এটা একটা গুরুত্বপূর্ণ আনসার। 2 নাম্বার পয়েন্ট রক্তনালীর ভিতর দিয়ে রক্ত খুব দ্রুত আসা যাওয়া করে, ঠিক আছে, খুব দ্রুত, অবিরত, কন্টিনিউয়াসলি খুব দ্রুত আসা যাওয়া করে। রক্তনালীর ভিতর দিয়ে রক্ত সাধারণত থেমে থাকে না। এটা যদি একটা রক্তনালী হয়, রক্তনালীর ভিতর রক্ত খুব দ্রুত আসা যাওয়া করে, রক্তকণিকাগুলোর গতি খুব গতিশীল, এরা থেমে থাকে না। তো এত গতির ভিতরে আসলে বাধা বা জমাট বাঁধাটার কিন্তু সময় পায় না, তাই এই দ্রুত গতির জন্য জমাট বাঁধতে পারে না। তাহলে রক্তের দ্রুত গতি, রক্তের দ্রুত গতির জন্য, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3 নাম্বার যে পয়েন্টটা আমাদের শেষ পয়েন্টটা, সেটা হলো দেখো তোমার স্বাভাবিক একটা রক্তনালী, স্বাভাবিক রক্তনালীর ভেতরে আমি বলছিলাম ভেতরে থাকে এন্ডোথেলিয়াম, ভেতরে থাকে এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম যখন কাটবে তখনই রক্তপাত হবে। এপিথেলিয়াম, বাইরের যে এপিথেলিয়াম, এপিথেলিয়ামটা কাটলে রক্তপাত ঘটে না, কিন্তু লাল লাল দেখায়। মাঝে মাঝে দেখবা তোমার হাত কেটে গেছে, অনেক জ্বলতেছে, লাল লাল দেখাচ্ছে, কিন্তু রক্ত বেরোয়নি, ওটা হচ্ছে এপিথেলিয়াম কাটছে। রক্তের ধমনীবাসীরা প্রাচীরও কাটে নাই, ভেতরের এন্ডোথেলিয়ামও কিন্তু কাটে নাই, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইটা যদি রক্তের প্রাচীর হয়, লাইক এটা যদি রক্তের প্রাচীর হয়, এটা যদি রক্তের প্রাচীর হয়, এটা ভেতরের দিক যদি ধরি, ভেতরের দিকের এই জায়গাটাই আছে এন্ডোথেলিয়াম, ভেতরের দিকের এই জায়গাটাই আছে এন্ডোথেলিয়াম, এবং বাইরের দিকের এই জায়গাটাই আছে এপিথেলিয়াম, বাইরের দিকের এই জায়গাটাই আছে এপিথেলিয়াম। তাহলে আমরা যদি দেখি এখানে যদি আমরা নামকরণ করি, তাহলে এটা হলো প্রাচীর, এটা হলো প্রাচীর। এরপর আমরা যদি দেখি যে এখানে এটা নামকরণ করি, এটা হচ্ছে এন্ডোথেলিয়াম, এবং আমরা যদি নামকরণ করি এটা হলো এপিথেলিয়াম, এটা হলো এপিথেলিয়াম। তো ভাইয়া দেখো যখন হাত কেটে যাবে তখন যদি এই জায়গা বরাবর কেটে যায়, ডাজন্ট ম্যাটার, তোমার হাত লাল দেখাবে কিন্তু তোমার হাতে থেকে রক্ত বের হবে না। যদি একটা হয় যে এই প্রাচীরটা কেটে যায় তাহলে খুব অল্প রক্ত বের হবে, বাট এন্ডোথেলিয়াম যদি কেটে যায় এর ভেতরেই কিন্তু রক্ত প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু খুব দ্রুত রক্ত বের হয়ে আসবে। তাহলে এই জিনিসটা একটু আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে একটা কমন বেসিক। এখন দেখা যায় যে আমাদের এই রক্তনালী যেটা, সেই রক্তনালীর ভেতরে যে এন্ডোথেলিয়ামের প্রাচীরটা সেটা অনেক মসৃণ একটা প্রাচীর। তাহলে রক্তনালীর ভেতরে যে এন্ডোথেলিয়ামের প্রাচীরটা, এই প্রাচীরটা অনেক মসৃণ, এই প্রাচীরটা অনেক মসৃণ একটা প্রাচীর, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, তোমার যদি হাত কেটে যায়, তোমার যদি হাত কেটে যায় তাহলে তোমার কিন্তু রক্তনালীর প্রাচীর, এর এপিথেলিয়াম এবং তোমার ধরো রক্তনালীর প্রাচীর এন্ডোথেলিয়াম, এই দুটো কিন্তু কেটে যাবে, লাইক এই জায়গা দিয়ে কেটে গেল, যদি কেটে যায় তাহলে তোমার এপিথেলিয়াম, রক্তের প্রাচীর, এন্ডোথেলিয়াম তিনটাই কেটে যাবে। যখন কেটে যাবে তখন কিন্তু ওই জায়গাটা একটু রাফ হয়ে যাবে, তোমরা যখন কাটা স্থান ধরো তখন কিন্তু স্মুথ থাকে না, একটু রাফ, অমসৃণ থাকে। তাহলে সাপোজ ধরো কেটে গেল, যখন কেটে গেল তখন এই জায়গাটা অমসৃণ হয়ে গেল, যখন অমসৃণ হয়ে গেল তখন এখানের থেকে তো রক্ত বের হচ্ছে, তাহলে অনুচক্রিকা বের হবে অবশ্যই, তাহলে অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে আসবে, তাহলে অনুচক্রিকা বায়ুর সংস্পর্শে আসলো, অনুচক্রিকা বায়ুর সংস্পর্শে আসলো। তো অনুচক্রিকা যদি বায়ুর সংস্পর্শে আসে সে কাকে অ্যাক্টিভ করে দিবে, সে অ্যাক্টিভ করে দিবে থ্রম্বোপ্লাস্টিনকে। থ্রম্বোপ্লাস্টিন পরবর্তীতে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা করাবে, ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন বানাবে, থ্রম্বিন থেকে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার, ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন পলিমার, ফাইব্রিন পলিমার থেকে ফাইব্রিন জালক, আলটিমেটলি লোহিত শ্বেত রক্তকণিকা সেই জালকে আটকে যাবে আর বেরিতে পারবে না। তাহলে দেখো থ্রম্বোপ্লাস্টিন অ্যাক্টিভ হলে কাজটা শেষ। থ্রম্বোপ্লাস্টিন কখন অ্যাক্টিভ হবে, যখন অনুচক্রিকা বাতাস সংস্পর্শে আসবে। অনুচক্রিকা কখন বাতাসের সংস্পর্শে আসবে, যখন তোমার হাত কাটবে, হাত কাটা মানে অনুচক্রিকা বায়ু সংস্পর্শে চলে আসছে। হাত যখন কাটবে তখন তোমার রক্তের প্রাচীরটা অমসৃণ হয়ে যাবে, বাট যদি মসৃণ থাকে, লাইক হাত কাটলো না, একদম স্মুথ ঠিকঠাক, এখন সব ঠিকঠাক আমাদের দেহের ভেতর, এই অবস্থায় কিন্তু অনুচক্রিকা বায়ুর সংস্পর্শে আসতেছে না, তখন কিন্তু তোমার কখনোই থ্রম্বোপ্লাস্টিন তৈরি হবে না। তাই এটা একটা আমাদের পয়েন্ট
যে অণুচক্রিকা যদি বায়ুর সংস্পর্শে না আসে, অর্থাৎ হাত না কাটে বা কোনো সমস্যা না হয়, অর্থাৎ রক্তের প্রাচীর যেটা সেটা যদি মসৃণ থাকে, থ্রম্বোপ্লাস্টিন তৈরি হবে না। থ্রম্বোপ্লাস্টিন তৈরি না হলে জমাট বাঁধার প্রশ্নই আসতেছে না। তাই রক্তনালীর ভেতরে রক্ত সাধারণত জমাট বাঁধে না। তাহলে 3 নাম্বার পয়েন্টটা আমরা দেখব, মসৃণ রক্তনালীর প্রাচীর। এই মসৃণ রক্তনালীর প্রাচীর থাকার কারণে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয় না। থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয় না। থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয় না। এই 3টা পয়েন্ট একটু আমাদের মাথায় রাখলেই খেলা শেষ। আচ্ছা, তো এখন আমরা আসি লসিকা নিয়ে কথাবার্তায়। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে আজকে আমাদের টপিকের মধ্যে, একটু সময় বেশি একটু টাইম কনজিউমিং হইলো, তোমরা একটু থাকবা, কারণ হচ্ছে যে এই বেসিকটা বুঝে গেলে তোমাদের পরিপাক শোষণের একটা অর্ধেক বেসিক ক্লিয়ার হয়ে যাবে। রক্ত মারা গেলে কোথায় যায়, এটা কিন্তু পরিপাক শোষণের মেইন টপিক, আমি এখানে পড়াই দিব আজকে। আচ্ছা, যাই হোক, আমরা দেখি এখন লসিকা নিয়ে আমরা কিছু কথাবার্তা বলি। লসিকা, লসিকার ইংরেজি নাম হলো লিম্ফ। লসিকা জিনিসটা কি ভাইয়া? লসিকা জিনিসটা হলো এমন, দেখো সাপোজ আমাদের দেহে অনেকগুলো কোষ থাকে, প্রত্যেকটা কোষের মাঝে মাঝে রক্তনালিকাও কিন্তু থাকে, ঠিক আছে? তো রক্তনালিকাগুলো কিভাবে ধমনীয় শিরা মিশ্রিত হয়? আমরা সবাই জানি কৈশিক জালিকার মাধ্যমে ধমনীয় শিরা একটা জায়গায় জাল সৃষ্টি করে মিশ্রিত হয়। তাহলে যদি একটু আমি এই জিনিসটা একটু দেখাই তোমাদেরকে, ধরো সাপোজ এই জায়গাটাই ধমনী দিয়ে একটা জালক সৃষ্টি হইলো, শিরা সেই জালক থেকে সৃষ্টি হয়ে বের হয়ে গেল। তাহলে জিনিসটা হচ্ছে যে এমন, যে চারপাশে কিন্তু রক্তনালী আছেই, মাঝে তোমার কৈশিক জালিকাগুলো আছে এবং ধমনী শিরাও আছে, রক্তের কোষগুলোর মাঝখানে মাঝখানে, কোষগুলোর মাঝখানে মাঝখানে কিন্তু কৈশিক জালিকা ধমনী শিরা আছে। গট দি পয়েন্ট। এখন দেখো, এই যে কৈশিক জালিকা, কৈশিক জালিকার ভেতর তো রক্তরস থাকে, যেহেতু রক্ত আছে তাহলে রক্তরসও থাকবে। কৈশিক জালিকার থেকে 10%, কৈশিক জালিকার থেকে 10% রক্তরস, 10% রক্তরস কৈশিক জালিকা থেকে বের হয়ে কোষের চারদিকে অবস্থান করে, কোষের চারদিকে অবস্থান করে। এই কোষের চারদিকে তরলগুলোকে আমরা তখন নাম দিই ইন্টারস্টিশিয়াল, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ঠিক আছে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তাহলে আইএফ। তো তাহলে কোষিক জালিকা যখন বের হয়ে কোষের চারদিকে অবস্থান করতেছে তখন এদিকে আমরা বলতেছি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এখন একটা কথা হলো ভাইয়া, কোষিক জালিকা তো বের হয়ে কোষের চারদিকে অবস্থান করলো, বুঝলাম। তো এই অবস্থায় কিভাবে আমরা বুঝবো যে এটা লসিকাতে পরিণত হয়েছে? তাহলে আমাদের এখানে একটা জিনিস মনে রাখার জন্য বুঝতে হবে আমাদের মানুষের দেহ অবস্থানটা কি, এটা কি একটা ছেলে নাকি মেয়ে, ছেলে নাকি মেয়ে এটা বুঝতে পারবো হচ্ছে যে এই পয়েন্টটা দেখি, ঠিক আছে? এই পয়েন্টটা যদি লম্বা হয় ছেলে, এই পয়েন্টটা জায়গায় যদি কিছু না থাকে তাহলে মেয়ে, ঠিক আছে? এখন আমার দরকার নেই এটা কি ছেলে নাকি মেয়ে, আমি ধরে নিই এটা একটা অবয়ব, আমি ধরে নিই এটা একটা অবয়ব, এখন আমার জেন্ডার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এই যে এই জায়গাটাই আমাদের দেহের বা কোষের মধ্যে, এই যে গলার অংশ, ঠিক গলার জায়গায় এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে দেখা যায় কিছু নালিকা থাকে।
এই পয়েন্টগুলোতে কিছু নালিকা থাকে, আমি সবুজ কালার দিয়ে দেখেছি। এই নালিকাগুলো কিন্তু এই তরলগুলোর ফাঁকে ফাঁকেও থাকে। এই জায়গাগুলো তো রক্ত নালিকার মাঝামাঝি নালিকাগুলো আছে। এই নালিকাগুলোকে আমরা কি বলি ভাই? এই নালিকাগুলোকে আমরা বলি লসিকা নালী। এই নালিকাগুলোকে আমরা বলি লসিকা নালী। এখন একটু খেয়াল করো, এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড গুলো যেগুলো কৈশিক জালিকা থেকে 10% রক্তরস বের হয়ে কোষের চারদিকে অবস্থান করতেছে তাদেরকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বলছিলাম। এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড গুলো এই যে সবুজ সবুজ নালিকা দেখতেছি লসিকা নালী, এই নালিকাগুলোতে প্রবেশ করে, ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে। যখন প্রবেশ করে তখন ফ্লুইড গুলোর নাম হয়ে যায় লসিকা। তখন ফ্লুইড গুলোর নাম হয়ে যায় লসিকা বা লিম্ফ। ঠিক আছে? আচ্ছা, তো এখন একটু ভাইয়া খেয়াল করতে হবে, এই যে লসিকা নালী, এই লসিকা নালীগুলোর সামনে সামনে কিছুক্ষণ পর পর কিছু ফোলা ফোলা গোল গোল অংশ দেখা যায়। এরকম ফোলা ফোলা, এগুলোর থেকে আবার নালিকা বের হয়। ফোলা ফোলা গোল গোল অংশ দেখা যায়, এদের থেকে আবার নালিকা বের হয়। তো এই জায়গাটা তো আমরা সেই জিনিসটা দেখাতে পারি, লাইক এখানে একটু ফোলা ফোলা, এখান থেকে আবার নালিকা বের হইলো, এখানে একটু ফোলা, এখান থেকে আবার নালিকা বের হইলো, এখানে একটু ফোলা, এখান থেকে আবার নালিকা বের হইলো। তাহলে এই যে ফোলা ফোলা অংশগুলো দেখা যাচ্ছে, ফোলা ফোলা অংশগুলা নালিকার সাথে সংযুক্ত। এটাকে যদি আমি বলি লসিকা নালী, এই ফোলা অংশগুলোকে আমরা বলবো লসিকা গ্রন্থি। ফোলা ফোলা অংশগুলোকে আমরা বলবো লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড। লিম্ফ নোড, লসিকা পর্ব। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু আমরা জিনিসটা একটু খেয়াল করব যে আমাদের, আমি একটু আরেকবার রিপিট করতেছি, আমাদের কোষের মাঝখানে রক্ত নালিকাগুলো থাকে, ধমনী শিরা যখন মিক্সচার হয় তখন এই পয়েন্টটাকে আমরা বলি কৈশিক জালিকা। কৈশিক জালিকা যেহেতু রক্ত আছে, তাহলে রক্তের মধ্যে রক্তের উপাদান রক্তরস আছে। কৈশিক জালিকা থেকে 10% রক্তরস কৈশিক জালিকা থেকে বের হয়ে গিয়ে কোষের চারপাশে অবস্থান করে, তখন এই রক্তরসগুলোকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এবং আমাদের যখন রক্তনালী থাকে, রক্তনালীর বাহিরেও কিছু নালিকা থাকে, এই নালিকাগুলোকে সবুজ কালার দিয়ে দেখেছি, নালিকাগুলোকে আমরা বলি লসিকা নালী। এই লসিকা নালিকাগুলোতে যখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইডগুলো ঢুকে তখন তাদেরকে আমরা বলি লসিকা বা লিম্ফ, ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে। এখন দেখো লসিকা নালীগুলো কিছু কিছু পয়েন্টে গিয়ে গোল গোল বা বৃক্কাকার গোল গোল কিছু অংশ দেখা যায়, এখানে গোল গোল দেখা যাচ্ছে পুরো শরীরেই। এগুলোকে লসিকা নালী এবং লসিকা নালীর সাথে গোল যে অংশ সেগুলোকে আমরা বলি লসিকা গ্রন্থি। এই অনুসারে আমরা লসিকা নালীকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অন্তর্বাহী, একটা হচ্ছে বহির্বাহী। অন্তর্বাহী মিন্স যে লসিকা নালিকাগুলো একটা লসিকা গ্রন্থিতে প্রবেশ করে, লাইক এটা যদি একটা লসিকা গ্রন্থি হয়, আর এগুলো যদি, এটা যদি সাপোজ ধর একটা লসিকা নালী হয়, এটা এসে প্রবেশ করতেছে এর এখানে, তখন এটাকে আমরা বলবো অন্তর্বাহী লসিকা নালী। আবার এই লসিকা গ্রন্থির ভেতর ঢুকে যখন একটা নালিকা বের হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো বহির্বাহী লসিকা নালী। তাহলে এই দুটো জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। আরেকটা পয়েন্ট হলো ডান থোরাসিক, ডান লসিকা নালী, থোরাসিক লসিকা নালী। ডান থোরাসিক লসিকা নালী মানে হচ্ছে আমাদের পুরো বডিতে কিন্তু লসিকা থাকে, লসিকা নালী থাকে, লসিকা গ্রন্থিগুলো থাকে বা লিম্ফ নোড, লসিকা পর্বগুলো থাকে। আমাদের মাথার ডান অংশ, হাতের ডান অংশ, কাঁধের ডান অংশ, বুকের ডান অংশ, প্রত্যেকটা জায়গায় ডান অংশ থেকে এই যে লসিকাগুলো যারা প্রবাহিত করে তাদেরকে আমরা বলবো ডান লসিকা নালী। আরেকটা হলো থোরাসিক লসিকা নালী। তাহলে দুইটা লসিকা নালী আবার আমরা ভাগ দেখতেছি, একটা হচ্ছে ডান লসিকা নালী, একটা হলো ডান লসিকা নালী, আরেকটা হলো থোরাসিক লসিকা নালী। ডানটা দেহের উপরের অংশে সব ডান জায়গা থেকে লসিকা কালেক্ট করে প্রবাহিত করবে। আর যে থোরাসিক এটা হচ্ছে দেহের নিচের অংশ এবং বাম অংশ থেকে, দেহের নিচের অংশ এবং বাম অংশ থেকে সব লসিকা গুলো কালেক্ট করবে, লাইক বাম হাত, বাম কাঁধ, তারপরে বাম পা, দেহের বাম অংশ থেকে লসিকা গুলো কালেক্ট করে আলটিমেটলি লসিকা গুলো বহন করে, এটাকে আমরা বলি থোরাসিক লসিকা নালী। তো দেখো আমাদের লসিকা যে গ্রন্থি বলতেছি ভাইয়া, লসিকা গ্রন্থি কি কি আছে আমাদের দেহের মধ্যে, আমি এখানে দেখাই দিছি। এইটা হচ্ছে প্লীহা,
প্লিহা। গলার এটা হচ্ছে টনসিল, টনসিল খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের ঠিক এই যে এখানে থাকে হার্ট, হার্টের ঠিক উপরের জায়গায় এই পয়েন্টটা তো একটা থাকে, এটাকে আমরা বলি থাইমাস। হৃৎপিণ্ডের ঠিক উপরে, লাইক তোমার যদি ধরি এইটা হচ্ছে হৃৎপিণ্ড, এটা যদি হৃৎপিণ্ড হয়, হৃৎপিণ্ডের উপরে থাকে থাইমাস। তাহলে দেখো লসিকা পর্ব বা লসিকা গ্রন্থিগুলো কিন্তু অনেকগুলো আছে, টনসিল আছে, প্লিহা আছে, থাইমাস আছে। ভাইয়া প্লিহাটা কোথায়? প্লিহাটা কি জিনিস? প্লিহাটা হচ্ছে আমাদের উদর গহ্বরে থাকে, পাঁজরের নিচে, পাঁজরের ঠিক নিচে উদর গহ্বরে, উদর গহ্বরে পাকস্থলীর একটু উপরে থাকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অগ্নাশয়ের সাথে অ্যাডজাস্ট। এটা একটা লসিকা গ্রন্থি বা লসিকা পর্ব, ঠিক আছে। প্লিহার গুরুত্বপূর্ণ বা লসিকা যে পর্বগুলো আছে, পুরো লসিকার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেহের ইমিউন সিস্টেমকে খুব শক্ত করে। মূল কাজ দেহের ইমিউন সিস্টেমকে শক্ত করে। এরপর আরো কাজ আছে, প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করা, প্রোটিন বা আমিষ বা লিপিড যেগুলো রক্তের মাধ্যমে প্রবাহিত হতে পারে না, আমাদের রক্ত কিন্তু সব লোড নিতে পারে না, আমরা অনেক খাদ্য কিন্তু খেয়ে থাকি, ঠিক আছে। মানুষ সর্বভূক, মানুষ খায় না এমন কোনো কিছু নেই, সব কিন্তু মানুষ গণহারে খাইতে থাকে, ঠিক আছে। খাওয়ার লিস্ট থেকে কিছুই বাদ দেওয়া যাবে না। তো যে এত খানা খাচ্ছি, প্রত্যেকটা জিনিস রক্ত দ্বারা পরিবাহিত হতে পারে না, কিছু কিছু প্রোটিন লিপিড, বড় বড় যেগুলো প্রোটিন লিপিড সেগুলো লসিকা নালী দ্বারাই বাহিত হয়ে পরিপাকের জন্য যায়, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আবার লিপিড সবসময় লসিকা নালিকা দ্বারা বাহিত হয়ে যায়, এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। রক্তের যেসব কাজ সেগুলো যদি রক্তনালী করতে না পারে, দেন সেগুলো করে থাকে লসিকা নালী, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই যে প্লিহা, প্লিহাটার অবস্থান আমি বললাম পাঁজরের একটু নিচে, উদর গহ্বরে বাম দিকে, পাকস্থলীর উপরে, বাম দিকে পাকস্থলীর উপরে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অগ্নাশয়ের সাথে কানেক্টেড। এই প্লিহার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এটা হচ্ছে যে ব্লাড ব্যাংক অথবা রক্তের রিজার্ভার, ব্লাড ব্যাংক ও রক্তের রিজার্ভার, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্লিহাকে আমরা বলি ব্লাড ব্যাংক, রক্তের রিজার্ভার। এটার কাজ কি ভাইয়া? এটার কাজ হচ্ছে প্লিহা রক্তটাকে রিজার্ভ করে রাখে। 300 ml রক্ত, আমাদের শরীরে টোটাল 5 থেকে 6 লিটার রক্ত আছে, তার মধ্যে 300 ml ব্লাড প্লিহা কিন্তু রিজার্ভ করে রাখে। রিজার্ভ করে রাখার মাধ্যমে প্লিহা এই রক্তগুলোকে পরবর্তীতে সাপ্লাই দেয়। রিজার্ভ করে রাখার মাধ্যমে প্লিহা এই রক্তগুলোকে পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন প্লিহা সাপ্লাই দিবে। আচ্ছা, তাহলে একটু আমরা জিনিসটা দেখি যে হচ্ছে যে প্লিহার গুরুত্বপূর্ণ কাজটা, তাহলে আমরা বুঝলাম ব্লাড ব্যাংক। এছাড়াও কিন্তু ইমিউন সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থা, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেয়, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো, থাইমাসটা হচ্ছে যে বুকের উপরে থাকে, টনসিল হচ্ছে তোমার গলায় হা করলে আমাদের এই যে গলার দুই পাশে যেটা ছোট ছোট বলের মতো দেখবা, এটাকে আমরা টনসিল বলি। যখন আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস গলার মধ্যে প্রবেশ করে তখন টনসিল এর মধ্যে বিদ্যমান যে প্রতিরক্ষা ব্যবস্থার কোষ থাকে, লাইক লিম্ফোসাইট, এই কোষগুলো সাধারণত দেখা যায় যে জীবাণুটাকে ধ্বংস করে ফেলে, ঠিক আছে। তাহলে কিছু কিছু সময় দেখা যায় যে টনসিল বা এইসব যে আমাদের লসিকা ব্যবস্থাগুলো, এগুলো কিন্তু জীবাণুকে ধ্বংস করতে পারে না, ওরাও ফেল করে। তখন যে রোগটা হয় টনসিল, সেটাকে আমরা বলি টনসিলাইটিস। গলায় ব্যথা, টনসিল হয়েছে, গলার দিকে ফুলে গেছে, ভাই এটাকে আমরা বলি টনসিলাইটিস। টনসিলাইটিস কেন হয়? ওই ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেছে না, তখন টনসিল হার মেনে নিছে, প্রতিরক্ষা ব্যবস্থার হার মেনে নিছে, তখন সেটাকে আমরা বলি টনসিলাইটিস, ঠিক আছে। আচ্ছা, তো এই লসিকা নালিকাগুলো মাঝে মাঝে একটা কৃমি, ফাইলেরিয়া কৃমি দ্বারা ব্লক হয়ে যেতে পারে। লাইক লসিকা নালী যদি এইটা হয়, লসিকা নালীগুলা কৃমি দ্বারা ব্লক হয়ে যেতে পারে। যখন ব্লক হয়ে যায় তখন দেখবা এখান দিয়ে লসিকা প্রবাহিত হয় না, তাহলে লসিকা সবগুলো এখান দিয়ে জমতে থাকে, এখান দিয়ে এসে এই জায়গাটাতে জমে 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 আলটিমেটলি নালিকাটাকে অনেক ফুলাই দেয়। এই রোগটাকে আমরা বলি গোদরোগ। অনেকের পা দেখবে এরকম ফুলো ফুলো মোটা হয়ে থাকে,
রাস্তাঘাটে দেখবা গোদ্রুপ বলা হয় এটাকে, গোদ্রুপ, ঠিক আছে। তাহলে অথবা হচ্ছে যে হাতির মতো পা হয়ে গেছে, গোদ্রুপ, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। তো যে লসিকার মধ্যে কোষীয় উপাদান অনেকগুলো আছে, যেমন হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা থাকে, শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট থাকে, যেটা প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করে, আমি অলরেডি বলে দিছি। কিছু লোহিত রক্তকণিকাও থাকে, এবং কোষবিহীন উপাদানও কিছু আছে, যেমন শর্করা, প্রোটিন, লিপিড, এগুলো কিন্তু লোহিত রক্তনালিকা বহন করে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের অন্ত্রে থাকে ভিলাই। তোমরা জানো আমাদের অন্ত্রে এরকম কিছু আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, এই আঙ্গুলের মতো অভিক্ষেপগুলোকে বলা হয় ভিলাই। অন্ত্রের ভিলায়ে যে লসিকা নালিকাগুলো থাকে, সেই লসিকা নালিকাগুলোকে বলা হয় ল্যাকটিয়েল। অন্ত্রের ভিলায়ে যে লসিকা নালিকাগুলো থাকে, সেই লসিকা নালিকাগুলোকে বলা হয় ল্যাকটিয়েল। এরকম কিছু ওয়ার্ড তোমাদের বইতে আছে, এই জন্য এই জিনিসগুলোর সাথে এখন পরিচিত হয়ে নাও। এই জিনিসগুলো পরিপাক শোষণের ডিটেলস আছে, তখন আমি আর ডিটেলস ভাবে পড়াবো। আমাদের অন্ত্রের কিছু আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, প্রজেকশন, এগুলোকে আমরা বলি ভিলাই। ভিলাইয়ের ভেতর যে লসিকা নালিকাগুলো থাকে এগুলোকে বলা হয় ল্যাকটিয়েল। তো এই যে ল্যাকটিয়েল, এই ল্যাকটিয়েল সাধারণত তুমি যদি চর্বি জাতীয় খাদ্য কম খাও তাহলে কিন্তু দেখা যাবে ল্যাকটিয়েল স্বাভাবিক। বাট তুমি যদি গরু, মুরগি, খাসি বেশি খাও, চর্বি জাতীয় খাদ্য যদি বেশি খাও, দেখা যাবে ল্যাকটিয়েলগুলো দুধের মতো সাদা হয়ে গেছে। দুধ সাদা, কোন দুধ সাদা? গরুর দুধের মতো সাদা, ঠিক আছে। মাইন্ডে তোমরা আবার অন্য মাইন্ডে নিয়ে যাবা না। তাহলে গরুর দুধের মতো ল্যাকটিকগুলো সাদা হয়ে যাবে কখন? তুমি যখন তুমি চর্বিযুক্ত খাদ্য বেশি খাবা, তো গরু, মুরগি, খাসি সব একসাথে খাবা, তখন দুধের মতো সাদা হয়ে যাবে। সে দুধের মতো সাদা ল্যাকটিয়েল অথবা লসিকা নালিকাগুলোকে আমরা বলি কাইল, ঠিক আছে। তাহলে দুধের মতো সাদা, তাহলে দুধের মতো সাদা লসিকা নালিকাকে আমরা বলি কাইল। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, ইংরেজিতে আমরা যেটাকে বলি মিল্কি হোয়াইট। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের দুধের মতো সাদা লসিকা নালী। তাহলে ল্যাকটিয়েল যখন চর্বিযুক্ত খাদ্য বেশি খাওয়া হয় তখন দুধের মতো সাদা হয়ে যায়, এটাকে আমরা বলি কাইল, ঠিক আছে। আরেকটা হচ্ছে কাইলো মাইক্রন, একটা ওয়ার্ড আছে, সেটাও একটু পরিচয় করাই দিই। ধরো কাইলো মাইক্রন ওয়ার্ডটার সাথে একটু পরিচিত করাই দিই তোমাদেরকে। ধরো এটা হচ্ছে আমাদের অন্ত্রের ভিলাই, ভিলাই, ঠিক আছে। ভিলাইয়ের পরেই আছে ধরো এটা হচ্ছে লসিকা নালী, এবং এটা হচ্ছে রক্ত নালী। তাহলে দেখা যায় যে এই যে ভিলাই, ভিলাইয়ের মধ্যে কিন্তু সবগুলো খাদ্য, আমরা জানি আমাদের অন্ত্রের ইলিয়ামে, মানে ক্ষুদ্রান্তের ইলিয়ামে কিন্তু খাদ্যগুলো শোষিত হয়। শোষিত খাদ্যগুলো কোথায় যাবে? শর্করা এবং আমিষ কিন্তু রক্তে চলে যায়, রক্তনালীতে চলে যায়। লিপিড, লিপিড জাতীয় খাদ্যটা লসিকা নালীতে আসে। এখন লিপিড কিসে পরিণত হয়? লিপিড পরিণত হয় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে। তার মানে এই জায়গাটায় লিপিড পরিণত হয়ে আছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যখন এই জায়গা থেকে এখানে আবরণী টিস্যু থাকে, এপিথেলিয়াল টিস্যু, ঠিক অন্ত্রের ভিলাই থেকে যখন আবরণী টিস্যুতে যাবে তখন এরা পুনরায় লিপিডে পরিণত হবে। তাহলে একটা জিনিস দেখো, অলরেডি শোষিত হয়ে লিপিড শোষিত হয়ে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হয়ে আছে কোথায়? আমাদের ভিলাইয়ে। কিন্তু যখন তারা এই আবরণী টিস্যুতে যাবে তখন তারা পুনরায় লিপিডে পরিণত হবে, তখন তারা পুনরায় লিপিডে পরিণত হবে। যখন লিপিডে পরিণত হবে, লিপিড অবস্থায় তারা লসিকাতে প্রবেশ করবে। লসিকায় থাকে প্রোটিন, লিপিডটা এলটা তখন প্রোটিনের সাথে মিক্স হবে, তো লিপিড আর প্রোটিন মিলে তৈরি করে লাইপোপ্রোটিন, এই লাইপোপ্রোটিনটাই লসিকা নালিকা দিয়ে বাহিত হবে। এই স্পেশাল লাইপোপ্রোটিনটাকে বলা হয় কাইলোমাইক্রন। এই জিনিসটা একটু আমাদের মাথায় থাকতে হবে যে এইটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, এটা আমাদের অন্ত্রের ভিলাই ছিল শোষিত খাদ্য, কিন্তু যখন তারা ভিলাই থেকে বের হবে শোষিত খাদ্যটা কোষে কোষে যাবে, তখন তারা ফার্স্টে অন্ত্রের ভিলাইয়ের বাইরে এপিথেলিয়ামে গেল, এপিথেলিয়ামে যাওয়ার সাথে সাথে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল রিভার্স রিঅ্যাকশন করে লিপিডে পরিণত হলো।
এই লিপিডটা এখন কোথায় চলে আসলো, লসিকা নালীতে চলে আসলো। লিপিড লসিকা নালীর প্রোটিনের সাথে রিঅ্যাকশন করে লিপোপ্রোটিন গঠন করলো। এই বিশেষ লিপোপ্রোটিনটাকে বলি আমরা কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনটা আলটিমেটলি প্রবাহিত হয়ে কোষে কোষে ঢুকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের লসিকা সম্পর্কিত যাবতীয় কথাবার্তা কিন্তু শেষ। লসিকা সম্পর্কিত যাবতীয় কথাবার্তাও আমাদের শেষ। আমরা এর পরের টপিকটাতে যাই। একদম শেষ একটা ছোট্ট করে একটা টপিক আমি তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে রক্ত মারা গেলে কোথায় যায়। খুবই মজার টপিক, ঠিক আছে, এটা দিয়ে মজা নিব, এটা দিয়ে মজা নিব। রক্ত মারা গেলে কোথায় যায়? ঠিক আছে, আচ্ছা তো রক্তের মধ্যে, রক্তকণিকার মধ্যে তো আমরা জানি লোহিত রক্তকণিকার সাথে রক্তকণিকা অনুচক্রিকা আছে। আমরা জাস্ট আরবিসিটা আজকে পড়ি, আমরা ডাব্লিউবিসি এর প্যাটিলেটেডটা অন্যদিন পড়বো। দেখো আরবিসি সাধারণত আমরা জানি 120 দিন বেঁচে থাকে, তাহলে আরবিসির আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, অথবা যদি মাস আসে 4 মাস। আরবিসির আয়ুষ্কাল হলো 4 মাস, 4 মাস অথবা 120 দিন আরবিসি বেঁচে থাকে। তো আরবিসি যখন 120 দিন অথবা 4 মাস বেঁচে থাকে, আরবিসি যখন 120 দিন অথবা 4 মাস যদি বেঁচে থাকে, বেঁচে থাকার পরে তো সে মারা গেল এতদিন পরে, যখন সে মারা যাবে তখন সে কোথায় যাবে? একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, আরবিসি যখন মারা যায়, যখন মারা যায় তখন সে চলে যায় যকৃৎ বা প্লীহায়। আরবিসি যখন মারা যায় তখন সে চলে যায় যকৃৎ বা প্লীহায়। তাহলে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এখন যকৃতে এমন কি আছে যেটা আরবিসি কে ভাঙবে? একটু খেয়াল করবা, আমি গত ক্লাসে ডাব্লিউবিসি প্রকারভেদ পড়েছিলাম, এক গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট, দানাদার, অদানাদার। এক গ্র্যানুলোসাইটে পড়েছিলাম মনোসাইট, লিম্ফোসাইট। সেই যে মনোসাইট, মনোসাইটটা হচ্ছে সবচেয়ে বড় কণিকা, এটা আমি বলে দিছিলাম। মনোসাইটের নরমাল সাইজ হচ্ছে 12 থেকে 14 মাইক্রোমিটার। মনোসাইটের নরমাল সাইজ হচ্ছে 12 থেকে 14 মাইক্রোমিটার। মনোসাইটের নরমাল সাইজ, মনোসাইটের নরমাল সাইজ 12 থেকে 14 মাইক্রোমিটার। কিন্তু এই মনোসাইটটা আমি তোমাদেরকে বলছি ফ্যাগোসাইটোসিস করে। তো ফ্যাগোসাইটোসিস করার জন্য রক্তনালিকা থেকে বিভিন্ন কোষে কিন্তু যাইতে হয়। তাহলে রক্তনালিকা থেকে যখন কোষে যায় তারা, তখন তারা নিজেদের সাইজটা একটু বড় করে। কেন বড় করে চিন্তা করো, কারণ তাদের জীবাণুকে মারতে হবে, তাহলে সাইজ বড় হইতে হবে। ঠিক আছে, রেসলিং যারা দেখো, তোমার যদি সবাই থাকুক না থাকুক কোনো সমস্যা নেই, যদি বিগ শো চলে আসে রেসলিং এ, তাহলে দেখা যাবে যে হচ্ছে যে বিগ শোকে দেখে সবাই মোটামুটি একটু ভয় পেয়ে যায়, কারণ বিগ শো সাইজ টাইজ মশলা দিলে ভালো। তাহলে জিনিসটা ঠিক সেম, মনোসাইট যখন সাইজ এতটুকু, বাট যে যখন জীবাণুকে মারতে যাবে দাঙ্গা হাঙ্গামা করে যাইতে হবে, তাহলে সাইজ বড় করতে হবে। তো সে যখন রক্তনালিকার ভিতর দিয়ে প্রবাহিত হয়, তখন সে তার সাইজটা করে ফেলে 60 থেকে 80 মাইক্রোমিটার। এই 60 থেকে 80 মাইক্রোমিটার বিশিষ্ট মনোসাইটকে আমরা বলি ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, ম্যাক্রোফেজ। আমাদের দেহের প্রত্যেকটা জায়গায় ম্যাক্রোফেজ আছে। যকৃতে আছে, আমাদের মস্তিষ্কে আছে, ফুসফুসে আছে, স্কিনে আছে, প্রজনন তন্ত্রে আছে, প্রত্যেকটা জায়গায় ম্যাক্রোফেজ আছে। কেন ম্যাক্রোফেজ? কারণ মনোসাইট গুলো ছোট, এরা যুদ্ধ করতে পারে না, এরা এদের সাইজ বড় করে, 12 থেকে 14 মাইক্রোমিটার থেকে 60 থেকে 80 মাইক্রোমিটার করে, তখন এদের নামে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজটা চারদিক থেকে ফ্যাগোসাইটোসিস করে জীবাণুকে মারতে পারে। তাহলে এবার আসো, যকৃতেও কিছু ম্যাক্রোফেজ থাকে। যকৃতে যে ম্যাক্রোফেজ থাকে সেই ম্যাক্রোফেজের নাম, যকৃতে যে ম্যাক্রোফেজ মানে মনোসাইটের যে অংশটা থাকে, মনোসাইটটা থাকে, সেই ম্যাক্রোফেজটার নাম কাপ্ফার কোষ। কাপ্ফার কোষ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কাপ্ফার কোষ। এই কাপ্ফার কোষ কি করে, যখন তোমার আরবিসি তে আসলো যকৃতে, তখন এই কাপ্ফার কোষ কি করে, আরবিসি ভেঙে ফেলে। আরবিসি ভেঙে ফেলে, যকৃতের ভিতর আরবিসি ভেঙে ফেলে। তো জিনিসটা দেখো, জিনিসটা হচ্ছে এরকম, যখন আরবিসি এরকম থাকে, তখন আরবিসির ভেতরে কিন্তু হিমোগ্লোবিন থাকে। তো যদি এরকম হয় যে আরবিসি সাপোজ ভেঙে গেল, ম্যাক্রোফেজ এসে আরবিসি ভেঙে দিল, তাহলে জিনিসটা হয় যে হিমোগ্লোবিনটা উন্মুক্ত হয়ে যায়। এইচবি মিন্স হিমোগ্লোবিন। এইচবি মিন্স হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন যখন উন্মুক্ত হয়ে যায়, তখন দুইটা জিনিস তৈরি হয় হিমোগ্লোবিনের। একটা হচ্ছে হিম
আর একটা হলো গ্লোবিন, একটা হলো হিম আর একটা হলো গ্লোবিন। তাহলে আরবিসি যখন ভেঙে যাবে হিমোগ্লোবিন তৈরি হবে, হিমোগ্লোবিন থেকে দুটো জিনিস তৈরি হবে, একটা হইলো হিম আর একটা হইলো গ্লোবিন। গ্লোবিনটা একটা প্রোটিন, প্রোটিনটা আমাদের দেহের মধ্যে থেকে যায়, এটা নিয়ে আমাদের কথাবার্তা নাই। হিম যেটা, হিমের আবার দুইটা অংশ আসে, আমি এখানে হিমটা একটু দেখাচ্ছি। হিমের দুইটা অংশ আসে, একটা হলো আয়রন আর আরেকটা হলো রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ মিন্স কি কালারফুল পদার্থ, রঞ্জক পদার্থ মিন্স কি বর্ণ কণিকা যুক্ত পদার্থ। তোমরা পড়ছো ক্লোরোপ্লাস্টের কালার সবুজ কেন, কারণ ওখানে সবুজ বর্ণ কণিকা থাকে, এই বর্ণ কণিকাই হচ্ছে রঞ্জক পদার্থ। ঠিক আছে, তাহলে দেখো এই যে হিমটাকে ভাঙলাম তখন আয়রন আর রঞ্জক পদার্থ আসলো। এখন তোমার দেখো এই যে আয়রনটা, এই আয়রনটা ফেরিটিন হিসেবে, এই আয়রনটা ফেরিটিন নামক পদার্থ হিসেবে যকৃৎ সঞ্চয় করে, যকৃৎ সঞ্চয় করে। কেন ভাইয়া আয়রনকে যকৃৎ কেন সঞ্চয় করে? মাঝে মাঝে তুমি লোহা কম খাও, লোহা কম খাও বলতে আবার রড ঢুকাই দিলে হবে না, তুমি কলা কম খাও, তুমি লৌহ জাতীয় খাদ্যগুলো কম খাও, ডাব কম খাও, তো তখন যকৃৎ সাপ্লাই করবে। ঠিক আছে, এখন দেখো রঞ্জক পদার্থের মধ্যে দুইটা পদার্থ আছে, রঞ্জক পদার্থের মধ্যে দুইটা পদার্থ আছে, একটা হচ্ছে আমি এখানে একটু লিখি, রঞ্জক পদার্থের মধ্যে দুইটা পদার্থ, একটা হইলো বিলিভার্ডিন। ঠিক আছে, রঞ্জক পদার্থের মধ্যে একটা পদার্থ হলো বিলিভার্ডিন। বিলিভার্ডিনের কালার কি ভাইয়া? বিলিভার্ডিনের কালার সবুজ, আমি যেন সবুজ কালি দিয়ে লিখছি, বিলিভার্ডিনের কালার হচ্ছে সবুজ। ঠিক আছে, তাহলে রঞ্জক পদার্থের মধ্যে একটা পদার্থ বিলিভার্ডিন, এর কালার সবুজ, এবং বিলিভার্ডিন থেকে তৈরি হয় বিলিরুবিন, বিলিভার্ডিন থেকে তৈরি হয় বিলিরুবিন। ভাইয়া বিলিরুবিনের কালার কি? বিলিরুবিনের কালার হচ্ছে ভাইয়া হলুদ, বিলিরুবিনের কালার হইলো ভাইয়া হলুদ। তাহলে এখন দেখো একটা জিনিস, তোমার যদি দেহে বিলিরুবিনটা আমাদের দেহ থেকে মূত্র অথবা পায়ুর মাধ্যমে নির্গত হয়, তো এখন দেখো বিলিরুবিন যদি নির্গত হতে না পারে তাহলে দেহের মধ্যে কিন্তু জমে জায়গা, ওই বিলিরুবিন যখন দেহের মধ্যে জমে যায় হলুদ কালার হয়ে যায় আমাদের দেহ। চোখের স্ক্লেরা আছে, স্ক্লেরাটা হলুদ হয়ে যায়, জিবা টাং হলুদ হয়ে যায়, হাত হলুদ হয়ে যায়, পা হলুদ হয়ে যায়, পুরো দেহ হলুদাভ হয়ে যায়। এই কন্ডিশনটাকে আমরা বলি জন্ডিস, এই কন্ডিশনটাকে আমরা বলি জন্ডিস, এই কন্ডিশনটাকে আমরা বলি জন্ডিস। এটা একটু আমাদের মাথায় থাকতে হবে। তাহলে এখানে দেখো আরবিসি যখন ধ্বংস হচ্ছে তখন আলটিমেটলি কি হয়? দুইটা রোগ হয়, একটা হচ্ছে আরবিসি ধ্বংস মানে লোহিত রক্তকণিকার ধ্বংস, লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতা বা লোহিত রক্তকণিকার ধ্বংস, এই জিনিসটাকে আমরা বলি অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা, কারণ এখানে রক্ত কণিকা শেষ। তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো রক্ত শূন্যতা অথবা অ্যানিমিয়া। তাহলে লোহিত রক্তকণিকা যদি ধ্বংস হয় এই কন্ডিশনটাকে আমরা বলি অ্যানিমিয়া, অ্যানিমিয়া, এই কন্ডিশনটাকে আমরা বলি অ্যানিমিয়া। এখন লোহিত রক্তকণিকা ধ্বংস আলটিমেটলি মারা গেল, মারা গিয়ে যকৃতে গেল, যকৃতের ম্যাক্রোফেজ কাপফার কোষ লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেললো, ভেঙে ফেলে হিমোগ্লোবিন উন্মুক্ত করলো। হিমোগ্লোবিনের হিমগ্লোবিন দুইটা পোর্শন আছে, হিম পোর্শনটা আয়রন এবং রঞ্জক পদার্থ তৈরি করছে, আয়রনটা ফেরিটিন হিসেবে যকৃতে সঞ্চিত আছে, রঞ্জক পদার্থ হচ্ছে বিলিভার্ডিন যেটা সবুজ কালারের, এরপরে তৈরি হয় বিলিরুবিন যেটা হলুদ কালার। হলুদ কালারের বিলিরুবিনটা যদি মূত্র অথবা পায়ের মাধ্যমে বের না হয় তাহলে দেহের মধ্যে জমে যায়, তখন আমাদের দেহটা হলুদাভ হয়ে যায়, এবং হলুদাভ যখন হয় তখন সে কন্ডিশনটাকে আমরা বলি জন্ডিস। তাহলে আলটিমেটলি বলা যায় যে রক্তকণিকা ধ্বংস হলে কি হয়? অ্যানিমিয়া হয়, জন্ডিস হয়। সহজ কথা, সহজ একটা ব্যাখ্যা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, এটা আমি আবার তোমাদেরকে পড়াবো পরিপাক ও শোষণে। এবার আমরা কিছু সিকিউ দেখি, আমাদের আসলে অনেক সময় হয়ে গেছে, আমরা বেশি সময় নিব না, 10 মিনিট, আমরা 10 মিনিট পড়বো এখন, 10 মিনিট পরে আমরা শেষ করে দিব। আমরা কিছু সিকিউ দেখব। একটা সিকিউ আসছে 2018 সালে পুরো বাংলাদেশে সেম প্রশ্ন হয়েছিল, 2018 সাল পুরো বাংলাদেশে সেম প্রশ্ন হয়েছিল, সকল বোর্ড 2018। তোমাদের যাদের ফ্রেন্ডরা একটা কথা, তোমাদের যাদের ফ্রেন্ডরা লাইফ থেকে চলে গেছে, হয়তো ক্লাস একটু বড় হয়ে গেছে, ভাই আন্তরিকভাবে দুঃখিত,
তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। এখন কিন্তু আমাদের সিকিউ এমসিকিউ অবজেক্টিভ অ্যাডমিশন পার্ট চলবে, ঠিক আছে? তাহলে তাদেরকে একটু খুব দ্রুত মেনশন করে দাও, খুব দ্রুত মেনশন করে দাও। আমি সৃজনশীল লিখতে লিখতে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তারা যেন লাইভে এসে আনসার করতে পারে। আপেল কাটতে গিয়ে মুন্নির হাত কেটে গেল। কাটা স্থান থেকে লাল তরল পদার্থ বের হলো। গ নাম্বার প্রশ্নে আসছে উদ্দীপকে মুন্নির লাল তরল পদার্থ বন্ধ হওয়ার কৌশল ব্যাখ্যা করো। এই প্রশ্নটা সকল বোর্ড 2018-তে আসছে, মানে বাংলাদেশে 2018 সালে সবগুলো বোর্ডে একই কোশ্চেন হয়েছিল। তখন 2018 সালে আসছে আপেল কাটতে গিয়ে মুন্নির হাত কেটে গেল। এখানে সব জায়গায় আমি আজকে মুন্নি ইউজ করতেছি কেন? কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ইতিহাস নেই, জাস্ট তোমরা একটু মনে রাখবা যে আমি নামগুলো ইউজ করি যেন হচ্ছে যে তোমরা একই নামের সাথে পরিচিত হও। ছেলেদের ক্ষেত্রে আমার নাম, মেয়েদের ক্ষেত্রে আমার নামের ফিমেল ভার্সনটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মুন্নির হাত কেটে গেলে সেখান থেকে লাল তরল পদার্থ বের হলো। তাহলে মুন্নির হাতের তরল পদার্থ বন্ধ হওয়ার কৌশল খুব সহজ, তোমরা সবাই জানো। এই কৌশলটা হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়া। এই কৌশলটা হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়া। রক্ততঞ্চন প্রক্রিয়াটা লিখে দিলেই চলবে, রক্ততঞ্চন প্রক্রিয়াটা লিখে দিলেই চলবে, খেলা শেষ, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আসি, এরপর আমরা আসি অবজেক্টিভে। খুব বেশি সৃজনশীল আসে নাই, একটাই সৃজনশীল রিসেন্টলি আসছিল, সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমরা যাব অবজেক্টিভে। অবজেক্টিভের ক্ষেত্রে আজকে আমরা প্রথমে বোর্ড অবজেক্টিভ আলোচনা করি, যেহেতু আমাদের আগে ইন্টারমিডিয়েট লেভেলটা পার করতে হবে। তাহলে আমরা বোর্ড অবজেক্টিভ দেখি। 1 নাম্বার পয়েন্ট, অবজেক্টিভ গুলো তোমরা আনসার করবা। রক্ত জমাট বাঁধতে, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এই প্রশ্নটা রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, দুইটা বোর্ডে একই সাথে 2019 সালে অবজেক্টিভটা আসছে। দুইটা বোর্ডে একই সাথে 2019 সালে এই অবজেক্টিভটা আসছে। অপশনগুলো আমি দিচ্ছি। হেপারিন, ফাইব্রিন, হিস্টামিন, সিরাম। এই অবজেক্টিভটা তোমরা খুব দ্রুত আনসার করো। আমি 2 নাম্বার অবজেক্টিভটাও লিখে দিচ্ছি। রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়, রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়, রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়। ক্যালসিয়াম 2+, লোসিকা, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। এই অবজেক্টিভটা মেডিকেল অ্যাডমিশন আসে। অবজেক্টিভ মেডিকেল অ্যাডমিশন টেস্ট, 2017-18।
মেডিকেল মিশন 2017-18 খুব দ্রুত এই দুটো আনসার করো, এরপরে ভাইয়া সেকেন্ড অবজেক্টিভ গুলো দিব, দেখি কে কে আনসার করতে পারো। ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে নাও, যারা নাই তাদেরকে আসতে বলো, খুব দ্রুত আনসার করতে বলো। একটু দুঃখিত, আসলে মোবাইল নেট একটু বাফারিং করছে, আমি ওয়াইফাই দিয়ে এসছি, এখন সমস্যা হবে না। তোমাদের যাদের ফ্রেন্ডরা চলে গেছে, আমি অবজেক্টিভ লিখছি, সবাইকে আগে ফ্রেন্ডদেরকে মেনশন দাও, আনসার করার আগে ফ্রেন্ডদেরকে মেনশন দাও, সবাই আনসার করুক, সবাইকে মেনশন দাও, সবাই আসুক, দেন তোমরা আনসার করো। এখানে দেখো অবজেক্টিভ দুটো লিখে দিছি আমি, এই অবজেক্টিভটা উপর অবজেক্টিভটা রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, দুইটা বোর্ডে 2019 সালে আসছে। এই অবজেক্টিভটা মেডিকেল অ্যাডমিশন 2017-18 সেশনে আসছে। দুটো অবজেক্টিভটি খুব সহজ, আনসার করো দুইটাই, আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। খুব ভালো করে চিন্তা ভাবনা করে প্রশ্ন পড়ে আনসার দিবা, হ্যাঁ, খুব ভালো করে চিন্তা ভাবনা করে প্রশ্ন পড়ে আনসার দিবা। তোমরা তোমরা প্রশ্ন না পড়ে আনসার দিলে সমস্যা হবে। ক নাম্বারটা প্রশ্ন ভালোভাবে পড়ো, সবাই ক নাম্বারটা কোশ্চেন ভালোভাবে পড়ো, কোশ্চেনটা ভালোভাবে পড়ে দেন আনসার দাও, কোশ্চেনটা ভালোভাবে পড়ে দেন আনসার দাও। ক নাম্বারটা বলছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, ঠিক আছে, তাহলে রক্ত জমাট বাঁধতে সহায়তা কে কে করে সেটা তোমাদের জানতে হবে। জমাট বাঁধা মিন্স তঞ্চন, তঞ্চনে সহায়তা কে কে করে? খুব ভালো করে চিন্তা ভাবনা করে আনসার দাও, অবজেক্টিভ আছে ভাইয়া রাখছি, আনসার দাও।
দুইটা অবজেক্টিভই কনফিউজিং, দুইটা অবজেক্টিভই কাছাকাছি এবং কনফিউজিং। একটু ভালো করে চিন্তা করে আনসার দাও। আমি কি পড়াইছি এতক্ষণ ধরে সেটাতে একটু ফোকাস করো, সূত্রটা মনে করো। 2 নাম্বারের জন্য সূত্রটা মনে করো, ফুল পরে টুক করে সেটা মনে করলে মাথায় চলে আসবে। 1 নাম্বারের জন্য রক্ত তঞ্চন প্রক্রিয়া মনে করো, রক্ত তঞ্চন মানে রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধে কে কে হেল্প করছে সেটা একটু মনে করো, তাহলে কিন্তু আনসার চলে আসবে। তোমাদেরকে আমি পথটা দেখা দিচ্ছি, আনসার করার দায়িত্ব তোমাদের, গোল নির্ণয় করার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? দেখো তোমরা অনেকে আনসার করছো অনেকভাবেই, অনেকে জয়েন করতেছো এখনো। আমি আনসারটা একটু বলে দিই। অনেকে রাইট অ্যান্সার দিছো, বাট আমি ক্লিয়ার করিনি। রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। জমাট বাঁধা মিন্স কি? জমাট বাঁধা মিন্স তঞ্চন। রক্ত জমাট বাঁধবে, জমাট বাঁধতে সহায়তা করে। তঞ্চন প্রক্রিয়াটা দেখো না, তোমার তঞ্চন প্রক্রিয়া সর্বপ্রথম অনুচক্রিকা আসছে, থ্রম্বোপ্লাস্টিন আসছে, প্রোথ্রম্বিন আসছে, থ্রম্বিন আসছে, ফাইব্রিনোজেন আসছে, ফাইব্রিন মনোমার আসছে, ফাইব্রিন পলিমার আসছে। এই নামগুলো মনে করলে তো হয়ে যায়। তাহলে এখানে দেখো হেপারিন, হেপারিন কি রক্ত জমাট বাঁধায়? হেপারিন তো রক্ত জমাট বাঁধতে দেয় না, যে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না হেপারিন, তার মানে হেপারিন তো হবেই না। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, ফাইব্রিন, ফাইব্রিনোজেন, ফাইব্রিন মনোমার, ফাইব্রিন পলিমার, ওখানে কি ফাইব্রিন নামটা নাই? ফাইব্রিন মানেই তো জালক, তার মানে তো এইটাই রাইট অ্যান্সার হয়ে গেল। তো হিস্টামিন, হিস্টামিন তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তের সাথে তাদের কানেকশনই নাই। সিরাম, সিরাম তো হচ্ছে রক্ত জমাট বাঁধার পরে নিঃসৃত হলুদ পদার্থ, তার মানে এই দিকটা তো হবেই না। তাহলে আনসার কি? আনসার হইল 1 খ, ফাইব্রিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। তোমরা একটু সিকোয়েন্সটা একটু ফলো করবা, যে রক্ত জমাট বাঁধার যে কৌশলটা, রক্ত তঞ্চনটা, সেটা যদি একটু নামগুলো একটু মনে রাখতে পারো, লিখতেও সহজ, আমার ফ্লো চার্টটা একটু মিলিয়ে দেখবা, অবজেক্টিভ আনসার করতেও সহজ। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হইলো